আচ্ছা শুরু করে দিই, একটু দেরি হয়ে গেছে। জি স্যার। আমি আগে থেকে বলেছিলাম যে আজকে তোমাদের হ্যাশ ফাংশন পড়াবো। হ্যাশ ফাংশন মূলত একটা ওয়ান ওয়ে ফাংশন বলা হয়, যেখানে একটা ভ্যারিয়েবল লেন্থ মেসেজ থেকে একটা ফিক্সড হ্যাশ ভ্যালু পাওয়া যায়, ফিক্সড লেন্থ হ্যাশ ভ্যালু। হ্যাশ ভ্যালু বলতে বোঝাচ্ছে যে তোমরা MD5 এর নাম শুনেছো কিনা জানি না। MD5 ফাংশন আছে PHP তে, ওটা একটা এক ধরনের হ্যাশ ফাংশন, পাসওয়ার্ড এনক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা পাসওয়ার্ড এনক্রিপ্ট করে। হ্যাঁ, আমরা ডাটাবেসে এটা পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখতে পারবো। এবং রিগার্ডলেস অফ দ্য লেন্থ অফ দ্য মেসেজ, মানে যে কোনো লেন্থ হলো একটা ফিক্সড লেন্থ ওটা তৈরি করে। আমার ঠিক এখন মনে নেই, হয়তো 32 ক্যারেক্টারের একটা হ্যাশ ভ্যালু তৈরি করে MD5 ফাংশন। এই হলো বিষয় যে এই হ্যাশ ভ্যালু এমনভাবে তৈরি করা হয়, বলা হচ্ছে যে একটা গুড হ্যাশ ফাংশন কি ধরনের প্রপার্টিজ থাকা উচিত। মানে এমনভাবে হবে যে যদি একাধিক ইনপুটও দাও তাহলে যেগুলো আউটপুট আসবে সেগুলো হবে র্যান্ডম, মানে দুইটা মিলবে না। তার মানে ব্যাপারটা এরকম যে যদি তুমি ধরো মেসেজ 1 তুমি যদি এই ফাংশনের মধ্যে ধরো M1 দিলে, তাহলে তোমার হ্যাশ ভ্যালু আসবে ফর এক্সাম্পল H1। M2 দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে H2, এরকম বিষয়টা। মানে কখনোই এমন হবে না যে M1 M2 এর জন্য দুইটা হ্যাশ ভ্যালু একই হলো, এমন হবে না। এবং এটা অ্যাপারেন্টলি র্যান্ডম মনে হবে যে আলাদা আলাদা ভ্যালু আসছে সবসময়। এবং আরো বলা হচ্ছে, এটা ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি বলা হচ্ছে হ্যাশ ফাংশনের মেইন অবজেক্টিভ বলা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি রক্ষা করা। তার মানে ডেটা ইন্টিগ্রিটি বলতে আমরা এর আগে বুঝি যে মাঝখানে কেউ অল্টার করতে পারে না, মানে একটা মেসেজ ট্রান্সমিশনে যাতে কেউ অল্টার না করতে পারে, বা তোমার স্টোরড ডেটা কোথাও রেখেছো তার হ্যাশ ভ্যালু তুমি সেভ করে রাখলে, তুমি দেখা যাচ্ছে যে আবার ওই ডেটাটা তুমি ডাউনলোড করে দেখলে যে ওর হ্যাশ ভ্যালু আর তোমার স্টোরড হ্যাশ ভ্যালু একই কিনা। যদি একই হয় তাহলে মনে করবা যে তাহলে যে তোমার আপলোডেড ডেটা কেউ অল্টার করেনি, তুমি যেটা ডাউনলোড করলে। এরকম বিষয়টা যে ডেটা ইন্টিগ্রিটি রক্ষা পায়। আর একটা প্রপার্টিস বলা হচ্ছে যে যে কোনো বিট যদি চেঞ্জ করা হয় মেসেজে, তাহলে হ্যাশটাও চেঞ্জ হয়ে যাবে। উইথ এ হাই প্রবাবিলিটি ইন চেঞ্জ উইথ টু দ্য হ্যাশ কোড, মানে যে হ্যাশ কোডটা ইন কেস, তার মানে ওই প্রথমটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যে কোনোভাবে যদি মেসেজ এক বিট চেঞ্জ হয়ে যায়, তার মানে কি সেই মেসেজ M1 মেসেজের যদি একটা বিট চেঞ্জ হয় তাহলে সেই মেসেজটাকে M1 থাকবে, সেটা তো আরেকটা মেসেজ, ফর এক্সাম্পল সেই মেসেজটা M2 বলা হলো, তাহলে
আগে যদি h1 পাওয়া যায় তাহলে পরবর্তীতে হ্যাশ কোডটা কি হবে, h2 ব্যাপারটা এরকম। তো সেটাই বলা হচ্ছে যে যদি মেসেজটা চেঞ্জ হয়ে যায় কোনোভাবে তাহলে প্রবাবিলিটি বেশি থাকবে যে হ্যাশ ভ্যালুটা চেঞ্জ হতে পারে, আর না হলে তো কলিশন তৈরি হবে। কলিশন মানে দেখা যাচ্ছে যে দুইটা মেসেজেরই একই হ্যাশ কোড। এই ঘটনাটা সাধারণত ঘটতে দেয় না হ্যাশ ফাংশনে। একটু বুঝতে পারছো কিনা? জি স্যার। তো এখানে যে যেটা হ্যাশ ফাংশন, তাহলে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন কেমন হবে? তাহলে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন মূলত কোনো যদি সিকিউরিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই হ্যাশ ফাংশন ইউজ করা হয় তাহলে সেই ফাংশনটাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। এই ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন আরো বলা যায়, কি বলা যায়, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন ইজ অ্যান অ্যালগরিদম ফর হুইচ ইট ইজ কম্পিউটেশন ইনফিজিবল টু ফাইন্ড আইদার, মানে কম্পিউট করে বের করা যাবে না কোন জিনিস বের করা যাবে না, সেটা হলো একটা বলা হচ্ছে ডেটা অবজেক্ট দ্যাট ম্যাপস টু প্রি স্পেসিফাইড হ্যাশ রেজাল্ট। তার মানে বলতে পারবা না যে এই ডেটা অবজেক্টের এটাকে হ্যাশ করলে পারে এই রেজাল্টটা পাওয়া যাবে, এটা বলতে পারবা না। ঠিক আছে, তার মানে ওয়ান ওয়ে প্রপার্টি। ওয়ান ওয়ে ফাংশন আমি সেজন্যই বলেছিলাম যে একটা হলো তুমি, তার মানে কি ওয়ান ওয়ে ফাংশন বলতে এটাই বোঝাচ্ছে যে ডিক্রিপ্ট করে, সাধারণত হ্যাশকে ডিক্রিপ্ট করে আবার মেসেজ রিকভার করা যায় না, সেজন্য বলা হচ্ছে ওয়ান ওয়ে প্রপার্টি। বুঝো নাই? হ্যাশ ফাংশনকে বলে ওয়ান ওয়ে ফাংশন। এর কারণ হলো যে এর কোনো ডিক্রিপশনের সিস্টেমটা নাই। এর ভেরিফিকেশন করতে গেলে আবার মেসেজ থেকে আবার হ্যাশ কোড তৈরি করে তখন আগের হ্যাশ কোডের সাথে পরের হ্যাশ কোডের তুলনা করে দেখতে হবে যে দুইটা হ্যাশ কোড ঠিক একই কিনা। যদি এক না থাকে তাহলে বলবে যে কোনো একটা ঝামেলা হয়েছে মেসেজের মধ্যে, ঠিক আছে, যে মেসেজকে অল্টার করে দিয়েছে। এটাই মূল উদ্দেশ্য, সেজন্য এই ফাংশনটা ওয়ান ওয়ে ফাংশন। ঠিক আছে, যে তুমি আগের থেকে বলতে পারবা না যে এই এই ডেটার এই হ্যাশ রেজাল্টটা পাবা, ঠিক আছে, এটা বলতে পারবা না। এরকম একটা ফাংশন যেটা কম্পিটিশনালি কি হবে, ইনফিজিবল, মানে পসিবল না, সোজা কথা। আর বলা হচ্ছে টু ডেটা অবজেক্টস দ্যাট ম্যাপ টু দ্য সেম হ্যাশ রেজাল্ট। এবং এর সাথে এটাও সত্য যে যেটার বিষয়টা এরকম, মানে টু ডেটা অবজেক্ট মানে দুইটা মেসেজ কখনোই একই হ্যাশ রেজাল্ট তৈরি করবে না, যেটা তো আমরা নর্মাল হ্যাশ ফাংশনেও একই কথা বলে আসছি। সুতরাং ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন আর নর্মাল হ্যাশ ফাংশনের মধ্যে কোনো তেমন কোনো পার্থক্য নাই বেসিক, এক্সেপ্ট কি বলা হচ্ছে যে যে হ্যাশ ফাংশনটা সিকিউর কোনো অ্যাপ্লিকেশনের সিকিউরিটি অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হবে তখন তাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। বুঝতে পারছো? এই প্রপার্টি গুলোর সাথে এই প্রপার্টি যেটা বলছে এই তিনটা প্রপার্টির মধ্যে একই, আর এটাতে অ্যাপ্লিকেশন রিলেটেড প্রপার্টি। এই যে এ আর মানে প্রথমটা আর তৃতীয়টা একই কথা বলছে। হ্যালো, জি স্যার। বুঝতে পারো কিনা? এই ডেটা অবজেক্ট বলতে এখানে মেসেজ বুঝাচ্ছে। এই ডেটা অবজেক্ট
মানে যে কোনো মেসেজ দ্যাট ম্যাপস টু এ প্রি স্পেসিফাইড হ্যাশ রেজাল্ট, তুমি বলতে পারবা না যে এই এই মেসেজের এইটা হ্যাশ হবে, এরকম কিছু বলতে পারবা না। এমন মানে ফাংশনটা হওয়া উচিত ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনটা। তুমি বলতে পারবে না যে দুইটা মেসেজে টু ডেটা অবজেক্টস, দুইটা মেসেজ দ্যাট ম্যাপস টু সেম হ্যাশ রেজাল্ট, দুইটা মেসেজের একই ধরনের হ্যাশ রেজাল্ট হবে, এটাও বলতে পারবে না। তার মানে কলিশন ঘটবে না, সোজা কথা। জি ঠিক স্যার। আছে, র্যান্ডম বলছি না, যে এখানে বলছে না যে এখানে যে অ্যাপারেন্টলি র্যান্ডম, তার মানে কি? এবং এখানেও বলছে যে একটা মেসেজ যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে হ্যাশ কোডটাও চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি র্যান্ডম হওয়ার জন্য তো চেঞ্জ হবে। ঠিক আছে, এই হলো বিষয়। এই রিলেটেড একটা ফিগার দেয়া আছে যে একটা কিভাবে মেসেজ থেকে তার সাথে কিছু প্যাডিং এবং এই মেসেজের লেন্থের উপর বেস করে একটা হ্যাশ কোড তৈরি করা হয়, হ্যাশ ভ্যালু, যেটা হলো ফিক্স লেন্থ। ঠিক আছে, সংজ্ঞায় জি কিন্তু স্যার। আছে যে ফিক্স সাইজ হ্যাশ ভ্যালু, এই হলো বিষয়। এখন অ্যাপ্লিকেশন ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনে আমাদের মূলত ইন্টারেস্ট অবশ্যই ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনের উপর। যে মেসেজ অথেন্টিকেশন কোড, তার মানে একটা মেসেজ অথেন্টিক কিনা সেটা নির্ণয় করার জন্য তোমার হ্যাশ ফাংশন ইউজ করা হয়। আবার একটা মেসেজ ডিজিটাল সিগনেচার তো আমরা জানি, ডিজিটাল সিগনেচার পড়েছি না কত ক্লাসে? জি স্যার। ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রেও আমরা হ্যাশ ফাংশন ইউজ করতে পারি। এখন আমরা অ্যাপ্লিকেশন এছাড়াও হ্যাশ ফাংশন আরো ইউজ করা হয় ওয়ান ওয়ে পাসওয়ার্ড ফাইল তৈরি করার জন্য। ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে MD5 নামে একটা ফাংশন আছে পিএসপি তে, যেটা পাসওয়ার্ডের জন্য এনক্রিপশনের ক্ষেত্রে ইউজ করা হয়। মিমু বললো এটা, হ্যাঁ হ্যালো, জি হ্যাঁ। তার সাথে আরো অ্যাপ্লিকেশন আছে কিসের? ইন্ট্রুশন ডিটেকশন এন্ড ভাইরাস ডিটেকশন। ইন্ট্রুশন ডিটেকশন মানে হলো যে তোমার একটা সফটওয়্যারের মধ্যে কোনো ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার এই ধরনের যেগুলো ক্ষতিকারক কোনো কিছু ঢুকেছে কিনা বা ক্ষতিকারক কোনো প্রপার্টি আছে কিনা, এগুলো ডিটেক্ট করার ক্ষেত্রেও তোমার হ্যাশ ফাংশন ইউজ করা হতে পারে। এইগুলো মূলত রিসার্চ রিলেটেড বিষয়, যাই হোক আমরা একটু জেনে রাখি জাস্ট যে একটা ইন্ট্রুশন বলতে এমন একটা অ্যাক্টিভিটি বোঝায় যে দ্যাট ইজ ডিজাইন টু কম্প্রোমাইজ ইওর ডেটা সিকিউরিটি। মানে ইন্ট্রুশন যদি থাকে তোমার সিস্টেমের মধ্যে বা তোমার ডেটাবেজের মধ্যে, তাহলে তুমি মনে করবে তোমার ডেটাকে কম্প্রোমাইজ হতে পারে, তোমার ডেটা সিকিউরিটিটা লিক হতে পারে। তাহলে অবশ্যই ইন্ট্রুশন ডিটেকশন করা ভালো, হ্যাঁ, ভাইরাস ডিটেকশন করা ভালো, যাতে তোমার ডেটা কম্প্রোমাইজ না হয়। তো সেটা আমরা করতে পারি হ্যাশ ফাংশনের মাধ্যমে। তারপরে এটা ইউজ করা হয় সিউডো র্যান্ডম ফাংশন হিসেবে বা সিউডো র্যান্ডম নাম্বার জেনারেটর হিসেবে। সিউডো র্যান্ডম নাম্বার আসলে কি, তোমরা হয়তো পড়েছো, সিউডো কথাটা পড়েছো কিনা, বায়োলজিতে পড়েছো না? এটা বলছি স্যার। সিউডো সিলম পড়েছো না অ্যামিবার ক্ষেত্রে? তা সিউডো মূলত কি বলতে বোঝায় হলো মিথ্যা, তাই না? ফলস। ফলস। তাহলে প্রকৃতপক্ষে র্যান্ডম নাম্বার জেনারেটর আমরা যেগুলোকে বলি, হ্যাঁ, তুমি যতই হাই স্পেস চিন্তা করো, আসলে ওইটা র্যান্ডম বলা হয় না, সিউডো র্যান্ডম সবসময় বলা হয়। কারণ এমন কোনো সম্ভাবনা থাকতে পারে যেখানে দুইটা মানে তুমি দুইটা
বারে মানে দুইটা ঘটনার রেসপেক্টে একই র্যান্ডম নাম্বার জেনারেট হতে পারে, যদিও হয় না। ঠিক আছে, আমরা ধরে নিই এটা সম্ভাবনা মানে 0.00000001 এরকম বলি। ঠিক আছে, সেজন্য ফাংশনগুলোকে বলা হয় যে র্যান্ডম নাম্বার জেনারেশন ফাংশন, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা হয় সিডো র্যান্ডম নাম্বার। মানে আমরা যেহেতু ধরে নিই যে এটা কখনোই দুইটা নাম্বার সেম হবে না বা কখনোই বা হওয়ার চান্সটা খুবই কম, সেজন্য বলা হয় হলো কি সিডো র্যান্ডম নাম্বার জেনারেটর। ঠিক আছে, তার মানে বিষয়টা ওই যে কলিশন ঘটনার সম্ভাবনা কি হবে, মানে দুইটা মেসেজের সেম হ্যাশ ভ্যালু পেয়ে গেলে তো কলিশন ঘটে গেল, তাহলে ওইটার সম্ভাবনা কি হবে, খুব কম। ঠিক আছে, সেই জন্য র্যান্ডম ফাংশন গুলোকে সাধারণত সিউডো র্যান্ডম ফাংশন বলে। ঠিক আছে, যদিও র্যান্ডম কিন্তু এটার চান্সটা যে 99.9999 কিন্তু 100% এটা বলা যায় না কখনো। ঠিক আছে, সেই জন্য র্যান্ডম ফাংশন গুলোকে নাম দেয়া হলো সিউডো র্যান্ডম ফাংশন। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এই ধরনের অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে যে এখানে 5টা অ্যাপ্লিকেশন আছে। আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে মেসেজ অথেন্টিকেশন বা যে কয়েকটা যে অ্যাপ্লিকেশন আমরা দেখব। ডিজিটাল সিগনেচারটা অলরেডি আমরা জানি। আগালে আমরা হয়তো এগুলো আরো একটু বুঝতে পারবো ভালোভাবে। মেসেজ অথেন্টিকেশনটা কি? যে মেসেজ অথেন্টিকেশন ইজ এ মেকানিজম অর সার্ভিস ইউজড টু ভেরিফাই দ্য ইন্টিগ্রিটি অফ এ মেসেজ। যে এই কথাটাই তো আমি বলছিলাম যে সংজ্ঞার মধ্যে যে in general term the principal object of hash function is data integrity. এই ডেটা ইন্টিগ্রিটি রক্ষা পাওয়া মানে কি? তাহলে আমরা কি বলতে পারি এই প্রপার্টির মাধ্যমে যে মেসেজ কি অথেন্টিক। এখন কিভাবে যে মেসেজ অথেন্টিকেশন এটা কিভাবে ইন্টিগ্রিটি রক্ষা করে? যে মেসেজ অথেন্টিকেশন অ্যাসিউরস দ্যাট ডেটা রিসিভড আর এক্স্যাক্টলি সেন্ট। ঠিক আছে, তার মানে মাঝখানে মানে যে সেন্ডার তোমাকে ডেটা সেন্ড করেছে তার সাথে তোমার হ্যাশ ভ্যালুটা সেন্ড করেছে, যে যেটা হলো মেসেজ অথেন্টিকেশন কোড হিসেবে, ম্যাক হিসেবে। এই যে এখানে যে বলছেন ম্যাক, মেসেজ অথেন্টিকেশন কোড। ঠিক আছে, এবং তুমি মেসেজটা রিসিভ করার পরে তোমার কাছে সেম হ্যাশ অ্যালগরিদম আছে, মেসেজকে তুমি হ্যাশ অ্যালগরিদম দিয়ে তুমি হ্যাশ ভ্যালু জেনারেট করবা এবং দেখবা যে সেন্টেড মানে যে সেন্ডার তোমাকে ডেটাটা পাঠিয়েছে তার যে হ্যাশ ভ্যালুটা পাঠিয়েছে এবং বর্তমান হ্যাশ ভ্যালু আর পূর্বের যে পাঠানো হ্যাশ ভ্যালু এই দুটো যদি সমান হয় তাহলে মনে করবা কি মেসেজটা অথেন্টিক, মাঝখানে কেউ মডিফিকেশন করেনি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এইভাবে মেসেজ অথেন্টিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আমি যা পড়াচ্ছি তোমাদের এটা হলো স্টাইলিংস এর বইয়ে চ্যাপ্টার 11, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। হ্যাঁ, চ্যাপ্টার 11 পড়াচ্ছি এখন। এই যে একটা এক্সাম্পল, the use of hash function to check the data integrity। ঠিক আছে, এখানে তোমার ডেটা অ্যালিস ববকে পাঠাতে চাচ্ছে, সে কি করবে ডেটা থেকে হ্যাশ তৈরি করবে। তাহলে ডেটা প্লাস হ্যাশ এই দুইটা মিলে সে পাঠালো কার কাছে? ববের কাছে। বব কি করবে ডেটাটা রিসিভ করলো, এর থেকে আবার হ্যাশ তৈরি করবে। রিসিভ করার পরে ওর একই অ্যালগরিদম থাকবে, এই হ্যাশ এবং ডেটার সাথে সেন্ডেড হ্যাশ এই দুটো যদি কম্পেয়ার করে যদি সমান হয় তাহলে মনে করবে কি ডেটা ইন্টিগ্রিটিটা রক্ষা পেয়েছে, তার মানে মাঝখানে ডেটাটা কেউ অল্টার করেনি।
কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার একটু বললে ভালো হয়। হুম। তোমরা কেউ বুঝতে পারছো? অন্য কেউ বলতে পারবা? কেউ মিম বলতে পারবা? শান্তা, শান্তা আছো নাকি? জি স্যার, আছি স্যার। বলতে পারবা ফিগারটা কি বললাম? না পারলে সমস্যা না, আমি আরেকবার বলছি। না স্যার, স্যার একটু স্যার মিস্টেক হয়েছে স্যার, তো মনে হচ্ছে হ্যাঁ দেখো, ভালো করে নেটে দেখো। প্রবলেম। যে যে ডেটাটা তোমার অ্যালিস ববকে একটা ডেটা পাঠাতে চায়, ঠিক আছে, সে ডেটা ওই যে ডেটা সাদা ব্লকে ডেটা লেখা আছে, ঠিক আছে। এখন সে চাচ্ছে যে এই ডেটা যাতে মাঝখানে কেউ অল্টার না করে, ঠিক আছে, বা ডাটা ইন্টিগ্রিটি যাতে রক্ষা পায়, ঠিক আছে, সেজন্য সে কি করতেছে, যে ডেটার একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করে, হ্যাশ অ্যালগোরিদম ইউজ করে ডেটা প্লাস হ্যাশ ভ্যালু তৈরি করছে। এটা ইনপুট হিসেবে নিয়ে এইচ, ডেটা প্লাস এইচ, এখন ডেটা তার হ্যাশ ভ্যালু এইচ, এই দুইটা মিলে পাঠালো কার কাছে? ববের কাছে। ববের কাছে। হ্যাঁ, বব কি করবে? ববের কাছে ডেটা আসলো, এখন বব তো ধরে নিবে সেই ডেটাটাই আসছে, তাও এটাকে ডেটা প্রাইম ধরলো, ঠিক আছে। সে কি করবে? এই ডেটা থেকে আবার একই হ্যাশ অ্যালগোরিদম ইউজ ভ্যালুটাকে করে হ্যাশ দেবে। তৈরি করবে। এর সাথে যে হ্যাশটা আছে, মানে ডেটা প্রাইম ধরছে কি ডেটা প্লাস হ্যাশ, সেজন্য ডেটা প্রাইম, ঠিক আছে। এখন এই হ্যাশটা এবং এই এইচ যদি সমান হয়, ঠিক আছে, কথার কথা এটাই, তাহলে কি বলবো আমরা? এই দুইটা কম্পেয়ার করে যদি সমান হয় তাহলে বলবো কি এই ডেটাটা, যে ডেটাটা পাঠানোর কথা ছিল সেটাই আছে, কোনো অল্টার করা হয়নি। কারণ ডেটা যদি অল্টার হয়ে যায়, আমি জানি যে ডেটা এক বিট অল্টার হলে কি হয়, সংজ্ঞাতে কি বলা ছিল, if a change to any bit or message with high probability in the change to hash code, ঠিক আছে, তাহলে হ্যাশ কোড চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার, চেঞ্জ। জি তাহলে স্যার, কম্পেয়ার করে চেঞ্জ হয়ে সমান যাবে। করবো। না স্যার। না, কম্পেয়ার তাহলে স্যার সমান হবে না এটা। তাহলে আমি তো বলবো, বুঝবো যে আমার ডেটা কেউ মাঝখানে অল্টার করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ জি জি স্যার। স্যার। ঠিক আছে। ওই যে বিষয়টা যে কোন একটা ট্রান্সফার, মানি ট্রান্সফার রিকোয়েস্ট যদি এমন হয় যে 5,000 টাকা ট্রান্সফার, মাঝখানে যদি কেউ অল্টার করে দেয়, ওটা 50,000 করে দেয় বা 500 করে দেয়, ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে কি তখন হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার, জি স্যার, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে তখন। ঠিক আছে, এইটাই জি স্যার। বিষয়। এখন বলো যে এই সোজা সাপটা ঘটনা কি সবসময় ঘটবে? মাঝখানে কে বসে আছে? ইভিল ম্যান। ইভিল ম্যান কি করতে পারে? একটা অ্যাটাক করতে পারে, সেটাকে হচ্ছে ম্যান ইন দা মিডিল অ্যাটাক। বুঝতে পারছো? হ্যালো, স্যার এখানে এখানে কি করবে? কেউ ফিগার দেখে বুঝতে পারো কিনা? সামহাউ মিডল ম্যান কি করলো? ডাটা এবং হ্যাশটা পেয়ে গেল। সে যদি ইনকেস ডেটা এবং হ্যাশকে আলাদা, মানে ডেটাকে আলাদা করতে পারে, সেই ডেটা থেকে সে, এবং হ্যাশ অ্যালগরিদম যদি তার কাছে থাকে, আরেকটা হ্যাশ অ্যালগরিদম দিয়ে সে কি করলো? আবার আরেকটা হ্যাশ ভ্যালু তৈরি করলো, তখন এই ডেটা এবং হ্যাশ ভ্যালু পাঠালো। এখন বব করবে কি? বব রিসিভ করার পরে দেখবে যে ডেটা থেকে হ্যাশ অ্যালগরিদমই তোমার কি আছে ওর কাছে, কম্পেয়ার করার পর দেখবে যে না, ঠিকই তো আছে, কিন্তু মাঝখানে যে ডেটা এবং হ্যাশ দুটেই চেঞ্জ হয়ে গেছে, এটা তো আর বব জানে না। কথা কি বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পারছি। এরকম একটা অ্যাটাক ঘটতে পারে।
যদি কি হয় যে ইভ বা এখানে ডার্থ নাম দিয়েছে, যদি যে ইভিল ম্যান, ঠিক আছে, সে যদি কি হয় ওই হ্যাশ অ্যালগরিদমের অ্যাক্সেসটা পেয়ে যায়। কারণ ববকে তো আর বব আর অ্যালিস ধরে নিবে যে তাদের কাছে সেম হ্যাশ অ্যালগরিদম আছে। সেম অ্যালগরিদম যদি ডার্থের কাছে না থাকে তাহলে তো সে সেম ধরনের হ্যাশ ভ্যালু পাবে না। কারণ তখন অ্যালগরিদম যদি আলাদা হয় তখন তো তোমার এই ডেটার ক্ষেত্রে যে হ্যাশ ভ্যালু হবে তখন তো চেঞ্জ হয়ে যাবে, তখন তো বুঝে যাবে যে এখানে একটা ঝামেলা আছে। এরকম ঘটনার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য বলা হচ্ছে এই ধরনের, এটাকে বলা হচ্ছে ম্যান ইন দা মিডল অ্যাটাক। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর সাথে কিছু এক্সট্রা সিকিউরিটি মেজার অ্যাড করলে হয়তো এই ধরনের ম্যান ইন দা মিডল অ্যাটাক থেকে রক্ষা পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা পড়বো আস্তে আস্তে কি কি ধরনের, শুধুমাত্র কি হ্যাশ ভ্যালু পাঠানো হয় না কোনো আরো কোনো সিস্টেম আছে। ঠিক আছে, আমরা কি অথেন্টিকেশনটা বুঝতে পারছি, মেসেজের অথেন্টিকেশনের বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। হুম, একটা দুর্বলতাও বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার। এখন তাহলে এই ধরনের দুর্বলতাকে রোধ করে যাতে কিভাবে বিভিন্ন উপায়ে, কি কি উপায় থাকে যে সে বলা হচ্ছে টু প্রিভেন্ট দিস অ্যাটাক দ্য হ্যাশ ভ্যালু জেনারেটেড বাই অ্যালিস মাস্ট বি প্রোটেক্টেড। এখন তাহলে কি কি উপায়ে আমরা পাঠাতে পারি, একটা ফিগার দেয়া আছে, জাস্ট আমি এই ফিগারের ডেসক্রিপশনটা এখানে নাই, আমি মুখে বলে যাব। বিষয়টা এরকম যে এমন হতে পারে, সিম্পল যেটা ওয়ে সেটা হলো মেসেজ, উদ্দেশ্য তো মেসেজ এবং তার হ্যাশ ভ্যালুটা কাকে দেওয়া, রিসিভারকে দেওয়া, ববকে দেওয়া, তাই না? ধরো একটা মেসেজ এম, তার হ্যাশ ভ্যালু কত, এইচ। তারা কি করলো, ঠিক আছে, তাহলে এখন আবার আগের ঘটনাটাই ঘটাবে। ডিক্রিপশন করার পরে কি পাওয়া গেল, মেসেজ এবং হ্যাশ। ঠিক আছে, মানে এই যে এই বিষয়টা যে মেসেজ আর হ্যাশ পাওয়া গেল, মেসেজ আর হ্যাশ পাঠানো হলো না, ডিক্রিপশন করার পরে মেসেজ আর হ্যাশ যদি পাওয়া যায় তাহলে এখন ভেরিফাই করতে হবে। তাহলে এই মেসেজ থেকে তাহলে এই যে হ্যাশ কোডটা সেটা বের করবে, আর যে হ্যাশ কোডটা এর সাথে আছে এই দুটো কম্পেয়ার করে দেখবে। যদি কি হয় দুটো সমান হয় তাহলে বব বুঝবে কি মেসেজটা আর কেউ মাঝখানে কেউ অল্টার করেনি। বুঝতে পারছো কি? ফার্স্ট ফিগারটা বুঝতে পারলে সবগুলো বুঝতে পারবে একই রকম, একটু এদিক ওদিক। স্যার আমার এখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল তো আমি বুঝতে পারিনি। দেখো, একটা মেসেজ এবং হ্যাশ ভ্যালু এই দুইটা তো রিসিভার এন্ডে যাবে, তাই না? কিন্তু যেহেতু তুমি কি ম্যান ইন দা মিডল অ্যাটাক বুঝেছো? জি স্যার, জি স্যার। ম্যান ইন দা মিডল অ্যাটাকে কি হয় যে তোমার মেসেজটা যদি অ্যাজ ইট ইজ পাঠানো হয় এবং হ্যাশ ভ্যালু এরকম পাঠানো হয়, মাঝখানে কেউ পেয়ে গেলে সে মেসেজটাকে অল্টার করে দিল, সাথে সাথে তার হ্যাশ ফাংশন যদি সে অ্যাক্সেস পায় যে সামহাউ তার হ্যাশ ভ্যালু তৈরি করলো, তখন নতুন করে দিল, রিসিভার মনে করবে তো মেসেজ আর হ্যাশ ভ্যালু ঠিকই আছে, তাহলে মনে হয় মেসেজটা ঠিক আছে। কিন্তু মাঝখানে যে একজন অল্টার করে দিয়েছে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু যখন এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করা হবে, মানে এর সাথে সিকিউরিটিটা অ্যাড করা হবে, তখন কিন্তু আর এই কাজটা কেউ করতে পারবে না। কিভাবে? তো একটা মেসেজ তার হ্যাশ ফাংশন মাধ্যমে এই সব এম মানে কি হ্যাশ অফ মেসেজ, ঠিক আছে? তাহলে এই দুইটা কি করবে, সে একটা এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে কনক্যাট করার পরে একটা এনক্রিপশন অ্যালগরিদম, সিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম, যার কে কিটা হলো কে। তাহলে এটা ইউজ করা, এটা এই ফাংশনটা ইউজ করা মানে কি একটা আউটপুট মানে পাওয়া না,
মানে এনক্রিপ্টেড আউটপুট মানে সাইফার টেক্সট পাবা না এখানে? জি স্যার, একটা সাইফার টেক্সট পাবো। হ্যাঁ, সাইফার টেক্সট পাবা, সাইকালারের যে বক্সটা। জি এই স্যার। সাইফার টেক্সটকে আবার ডিক্রিপশন অ্যালগরিদম যদি ডি থাকে এবং সিমেট্রিক যেহেতু এনক্রিপশন, তাহলে সেম কি ইউজ করা হবে জি ডিক্রিপশনের স্যার। ক্ষেত্রে। করার পরে এটা আমি কি পাবো? আবার মেসেজ আর এই হ্যাশ অফ এম পাবো না? জি স্যার। মেসেজ আর হ্যাশ অফ এম। প্লেন টেক্সট তখন এই মেসেজ থেকে আবার হ্যাশ ফাংশনের মাধ্যমে হ্যাশ তৈরি করব এইচ অফ, এবং এই এইচ অফ এম আর এই যে এখানে যে সাই কালারের যে এইচ অফ এম পার্টটা আছে, এই দুইটা যদি কম্পেয়ার করে দেখবে, যদি সমান হয় তাহলে বব মনে করবে কি মাঝখানে কেউ অল্টার করেনি। জি স্যার। এবং এই যে এখানে এক্সট্রা সিকিউরিটি মেজার হিসেবে কি করা হচ্ছে, একটা এনক্রিপশন অ্যালগরিদম ইউজ ইউজ করা করা হচ্ছে, হচ্ছে। সিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম, যার কিটা অ্যালিসও জানে, ববও জানে। বুঝতে পারছো কি? জি স্যার। এখন দেখো যে আরেকটা ওয়ে হতে পারে, অল্টারনেটিভ কি হতে পারে, সেটা হলো মানে কিটা কখন ইউজ হবে এর উপর ডিপেন্ড করছে ম্যান বাই এনক্রিপশন অ্যালগরিদমটা। এখানে এমন ভাবে ইউজ হতে পারে যে মেসেজ এবং হ্যাশ কোডকে এনক্রিপ্ট করে তারপরে কনক্যাট করে পাঠালো। মেসেজ আর এখানে তো মেসেজ এবং হ্যাশ কোড দুইটাই এনক্রিপ্ট করা হয়েছে প্রথমটাই এই নাম্বার ফিগারে, একটু বুঝে দেখো। জি স্যার। আর দ্বিতীয় ফিগারে শুধুমাত্র হ্যাশ কোডকে এনক্রিপ্ট করা হচ্ছে, দেখো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই দুইটা কনক্যাট করে মেসেজ এবং কি, তাহলে ডিক্রিপশন করার সময় কি করবে? শুধুমাত্র হ্যাশ করতে ডিক্রিপ্ট করলেই হবে না? জি স্যার। ঠিক আছে, তাহলে কম্পেয়ার করার সময় মেসেজের হ্যাশ কোড থেকে যে হ্যাশটা হবে আর যে সেন্ড ভ্যালু হ্যাশ কোড থেকে ডিক্রিপ্ট করবার যে হ্যাশ ভ্যালুটা হবে, এই দুইটা এই হ্যাশ দুইটা ভ্যালু যদি compare। সমান হয় তাহলে কি বলবে? ঠিক আছে না মেসেজ? জি স্যার। বুঝতে পারো কিনা জি স্যার। বলো তো, কোনটা সময় কম লাগবে? দ্বিতীয়টা স্যার, এতে সময় বেশি লাগবে না বিতে সময় বেশি লাগবে? স্যার সেকেন্ডটা মেবি, কারণ সেকেন্ডটা স্যার জাস্ট কম একটা বেশি কোনটা লাগবে? হ্যাশ ভ্যালুটাকে জাস্ট এক করলে চলতেছে, এনক্রিপ্ট করলে চলতেছে। বুঝি না তোমার কথা। বলছি স্যার সেকেন্ডটাই কম লাগার কথা, কারণ ওটাতে জাস্ট হ্যাশ ভ্যালুটাকে আমরা এনক্রিপ্ট করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, সেকেন্ডটাই কম লাগার কথা, কারণ এটা মেসেজ তো আর ই করা হচ্ছে না। মেসেজ আর হ্যাশ কোড যদি এনক্রিপ্ট করা হয়। আমাকে 1 মিনিট সময় দেয় একটু, হ্যাঁ কল আসছে। হ্যালো, হ্যাঁ এখন থার্ড ফিগারটা দেখি। দেখো তো এখানে বুঝতে পারো কিনা তোমরা, এখানে চেঞ্জটা কি আসলো। এখানে একটা স্পেশাল চেঞ্জ আছে, সেটা হলো সিক্রেট অ্যাড করা হচ্ছে এস। মেসেজের সাথে সিক্রেট অ্যাড করার পরে ওটাকে হ্যাশ করছে। হ্যাঁ হ্যাশ করা হচ্ছে, হ্যাঁ ইয়েস। মেসেজের সাথে ধরো কোনো প্যাডিং করা হলো বিষয়টা, হ্যাঁ। স্যার এখানে এসটা কি স্যার? একটা সিক্রেট বা ধরো প্যাডিং করার জন্য একটা র্যান্ডম হতে পারে, নাম্বার হতে পারে, আচ্ছা স্যার। কনক্যাট করা হয়েছে, বুঝো নাই? মেসেজটাকে জাস্ট একটু চেঞ্জ করা হলো। জি স্যার। কথা 4 বিটের একটা মেসেজ 1010, তার সাথে ধরো 10 অ্যাড করা হলো। জি স্যার, বুঝতে পারছি। এটা হলো 10, তার মানে 6 বিট হয়ে গেল, 101011 এরকম ধরো কথা হলো।
ঠিক আছে? তাহলে জি স্যার হ্যাঁ, তখন তার যে হ্যাশ ভ্যালুটা, তাহলে অবশ্যই এটা তো মেসেজের হ্যাশ ভ্যালু না, মেসেজ প্লাস এস এর হ্যাশ ভ্যালু, তাই না? এস এর হ্যাশ ভ্যালু জি স্যার হ্যাঁ, তাহলে মেসেজটা পাঠানো হলো আর এস এর হ্যাশ ভ্যালুটা হ্যাঁ এইচটা পাঠানো হলো, মানে মানে মেসেজ আর সিক্রেট কি? মেসেজ আর সিক্রেট কি হ্যাঁ হ্যাঁ সিক্রেট সিক্রেট কি বলা যায় না, ধরো সিক্রেট, হ্যাঁ হ্যাশ ভ্যালু পাঠানো হলো। এখন তাহলে এই মেসেজ পেলো আর কি পেলো, এইচ অফ মেসেজ কনক্যাট এস, এস মানে সিক্রেট, ঠিক আছে? জি স্যার তাই না? এই এই ফাংশনের আউটপুটটা কি, এই না এইচ অফ মেসেজ মেসেজ কনকেট এস জি স্যার হ্যাঁ, এখন কি করলো, তাহলে এটা ভেরিফিকেশন করতে হলে মেসেজের সাথে তো নরমাল হ্যাশ ফাংশন ইউজ করলে হবে না, তখন এটা কম্পেয়ার করতে গেলে যেহেতু এখানে এস এর সমন্বয় আছে, তাহলে ববের কাছেও কি থাকতে হবে, এসটা থাকতে হবে। জি স্যার বব কি করবে, ওই মেসেজের সাথে এস যোগ করে হ্যাশ ভ্যালু ক্রিয়েট হ্যাশ করবে অ্যালগরিদম ইউজ করে, তাহলে এখানে কি পাবে, এইচ অফ এমএস এইচ অফ এম এস এম কনক্যাট এস কনকেট এস কনক্যাটেস, তাহলে এই এইচ অফ এম কনক্যাট এস আর এখান থেকে যেটা পাবে এই দুটো কম্পেয়ার করে দেখবে, ঠিক আছে? যদি সমান হয় তাহলে কি বলবে, ঠিক আছে। মেসেজটা অল্টার করা হয়নি হ্যাঁ, তাহলে এখানে আরো একটু কম সময় লাগতে পারে, জি মানে স্যার অ্যালগরিদম ইউজ করা হয়নি। স্যার এখানে ডিক্রিপ্ট কোথায় করছে স্যার? ডিক্রিপশন করলো কোথায়, বুঝো নাই তুমি? তুমি তো এটা জাস্ট খালি একটা র্যান্ডম অ্যাড করা হয়েছে, একটা র্যান্ডমটা কনক্যাট করা হয়েছে। আচ্ছা আচ্ছা তুমি এই যে দেখো, এই যে জাস্ট এই যে কনক্যাটেনেশন এইচ ইকুয়াল টু এইচ, মানে এর আউটপুটটা স্যার মানে মেসেজ প্লাস এস, ঠিক আছে একটা সিক্রেট অ্যাড করে এর সাথে, অ্যাড করা হয়েছে হ্যাঁ এখানে এনক্রিপশন করা হয়নি, আচ্ছা আচ্ছা মানে 4 বিটের মেসেজকে ধরো 6 বিট করা হলো, দুইটা ধরো 1010 মেসেজ ছিল, তার সাথে 1010 তার সাথে 11 অ্যাড করা হলো, স্যার বুঝতে পারছি তারপরে তার হ্যাশ বের করা হলো, এরকম বিষয়টা। পরবর্তীতে ভেরিফিকেশনের সময় তো সেই 1010 এর সাথে কি আরো সেই মানে সিক্রেটটা অ্যাড করেই তো হ্যাশ ভ্যালুটা বের করতে হবে, নাহলে তো ভেরিফিকেশনটা হবে না ঠিক মতো। যে সিক্রেটটা কে জানে, দুইজনই জানে, অ্যালিসও জানে ববও জানে, বুঝো নাই? এটা বুঝছি ঠিক আছে? জি স্যার এখানে কিন্তু এনক্রিপশন ডিক্রিপশন কিছু ঘটে নাই কিন্তু। এখন বলো যে এই এনক্রিপশন ডিক্রিপশন প্লাস এই সিক্রেটের ব্যাপারটা যদি একসাথে ঘটানো যায় তাহলে কি ঘটবে? এটা টাইম কনজিউমিং হবে। হ্যাঁ, এই ঘটনা ঘটার পরে এখানে যদি একটা এনক্রিপশন ফাংশন ইউজ করা হতো, এই যে এটাই, স্যার তাহলে কি হচ্ছে, আরো বেশি সিকিউর স্যার হ্যাঁ তাহলে এনক্রিপশন অফ, এটা তাহলে সময় বেশি লাগবে, সিকিউর ঠিক আছে, টাইম কনজিউমিং এনক্রিপশন হবে অফ কি মেসেজ প্লাস হ্যাশ হ্যাশ অফ এমএস, তাই না? এই দুইটা মিলে তো এনক্রিপ্ট করা হচ্ছে না, এই দুইটা ডেটা একসাথে, এর আউটপুটটা কি, এর যে আউটপুটটা কি, এম আর এইচ অফ এমএস না, এমএস জি স্যার এম আর এস কনক্যাট হ্যাঁ, তাকে কে দ্বারা এনক্রিপ্ট করা হচ্ছে না, জি তাহলে স্যার এটা এটা কি একটা সাইফার টেক্সট, জি স্যার যে আমার কাজটা দেখতে পাচ্ছ, জি স্যার তাহলে এই সাইফার টেক্সটকে ডিক্রিপ্ট করতে যখন বব পাবে, সে ডিক্রিপশন ফাংশন ইউজ করে কি করবে, তখন সে আবার সেম কে কিটা ইউজ করে সে মেসেজ প্লাস এই যে এইচ অফ এমএস পাবে, জি স্যার তখন সে আবার ওই যে সিক্রেট Secret ইউজ use করে করবে। আগের মতো করে করবে, ভেরিফাই করবে, জাস্ট এর সাথে কোনটা অ্যাড করা, এই যে পার্টটা অ্যাড করা, জি স্যার এর সাথে স্যার। সি অ্যাড করা এর সাথে সি অ্যাড করতে হবে হ্যাঁ হ্যাঁ, এ আর সি এর সমন্বয় হলো জি ডি, ডি বুঝতে পারছো? জি স্যার এর দেখা যাচ্ছে যে এটা এক্সাম্পল, জাস্ট বিভিন্ন ধরনের কিভাবে কিভাবে আমরা কি করতে পারি, যে বিভিন্ন উপায়ে হ্যাশ কোড তৈরি করতে পারি এবং এবং মেসেজ অথেন্টিকেশন করতে পারি। এখানে 4টা ওয়ে দেখানো হচ্ছে।
আসলে কি 4টা ওয়ে আছে না কি আরো ওয়ে থাকতে পারে? এইগুলোর কম্বিনেশন মিলে আরো হতে পারে না, বা আরো কোনো জি আইডিয়া স্যার, থাকতে হতে পারে পারে। না? এটা কিন্তু এক্সাম্পল জাস্ট, বুঝো নাই? জি স্যার। জি বুঝতে স্যার। পারছো কি? জি স্যার। এটা হচ্ছে 4টা এক্সাম্পল, এরকম আরো বুদ্ধি থাকতে পারে। ঠিক আছে, এটা গেল তোমার মেসেজ অথেন্টিকেশন বিষয়। এরপর আসলো ডিজিটাল সিগনেচার অ্যাপ্লিকেশন। দেখো ডিজিটাল সিগনেচার কিন্তু তোমরা জানো, আমি ডিটেলস এখন আর আমার মনে হয় অতটা বলা দরকার নেই, গত ক্লাসে থেকে তোমরা ডিজিটাল সিগনেচার সম্বন্ধে আইডিয়া পেয়েছো যে যেটা কিছুটা কি মেসেজ অথেন্টিকেশনের সিমিলার না ডিজিটাল সিগনেচার, কিন্তু ডিজিটাল সিগনেচারে একটা ঘটনা ঘটে যে কি, যে the hash value of a message is encrypted with a private key। ঠিক আছে, আর যদি কি হবে, আর যখন রিসিভার রিসিভ করবে তখন সেটা কি পাবলিক কি দ্বারা পাবলিক ভেরিফাই। ডাইরেক্টলি। এই যে এখানে যেমন সেম কি ইউজ করা হয়েছে, এই কে আর এই কে সেম না, যেমন সিমেট্রিক কি। হ্যাঁ, তখন কি ডিজিটাল সিগনেচার কি সিমেট্রিক কি ইউজ করা যাবে? না স্যার, অ্যাসিমেট্রিক হয়ে যাবে। তখন অ্যাসিমেট্রিক হবে। এই যে দেখো তো ওই যে ওই ফিগারের সাথে এই ফিগারের একটা চেঞ্জ বুঝতে পারছো? প্রথম এর সাথে এই যে এই চেঞ্জটা দেখো তো, এই যে এনক্রিপশন এখানে প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করছে, জি স্যার। আর এখানে পাবলিক। অ্যালিসের প্রাইভেট হ্যাঁ কি দ্বারা এনক্রিপ্ট করছে, আর অ্যালিসের পাবলিক কি দ্বারা পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট করছে। decrypt করে দিচ্ছে। হ্যাঁ। কিন্তু ঘটনা তো একই, তার জি স্যার। ঘটনা তো একই, বুঝো নাই? জি স্যার। জি স্যার। এবং দেখো এই যে চতুর্থ ঘটনাটা, এই চতুর্থ ঘটনার সাথে দেখো এটা মিল আছে নাকি দেখো তো। এই যে এখানে প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করছে, আর তোমার এই যে পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট করছে। জি স্যার। মানে কিছুটা মিল আছে। এখন দেখো আসলে কি ঘটনাটা কি, চতুর্থ ওই এক্স্যাক্টলি ওরকম না মনে হয়, এটা মনে হয় কোনটার সাথে মিল। একটু ডিফারেন্স স্যার। হ্যাঁ, স্যার দেখতে ডিফারেন্স হবে আছে। কার সাথে। স্যার এখানে হচ্ছে মেম সিক্রেট যে ঢুকছে। এনক্রিপ্ট করা হয়েছে হলো মেসেজ হ্যাশ কে না, হ্যাশ কে। আচ্ছা আচ্ছা, এখানে মানে এইটারই মডিফিকেশন, কি মডিফিকেশন দেখো তো এখানে এই দুইটা ফিগারের মধ্যে দেখো ডিফারেন্সটা কি। এখানে ডিজিটাল সিগনেচার স্যার ইনক্রিপশন ইউজ করা হয়েছে। স্যার এতে হচ্ছে আমি হচ্ছে প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করলাম, আর হচ্ছে ববে যে পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট করলাম। আর হ্যাঁ, শুধু হ্যাশ কে হলো ফিগারে হচ্ছে ডিজিটাল যে সিগনেচারের। এখানে একটা সিমেট্রিক। হ্যাঁ, হ্যাঁ আর স্যার, কিন্তু এখানে হচ্ছে মেসেজ এবং সেম হ্যাশের কাজে ক্ষেত্রে সিমেট্রিক এনক্রিপশন ইউজ করা হয়েছে। সিমেট্রিক কি দ্বারা আরেকবার এনক্রিপ্ট করছি। হ্যাঁ বুঝালি স্যার। বুঝতে পারছো কি? জি তার স্যার। মানে হ্যাশের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচারের প্রপার্টি ইউজ করা হয়েছে, কিন্তু মেসেজের ক্ষেত্রে দেখো নরমাল এনক্রিপশন ইউজ করা হয়েছে। মেসেজ প্লাস সেই এনক্রিপ্টেড তোমার হ্যাশ ভ্যালুকে নরমাল মানে সিমেট্রিক এনক্রিপশন দ্বারা এনক্রিপ্ট করে আবার ডিক্রিপশন সিমেট্রিক ডিক্রিপশন দ্বারা ডিক্রিপ্ট করছে, সিমেট্রিক কি দ্বারা ডিক্রিপ্ট করে মেসেজ তৈরি করছে, মেসেজ এবং হ্যাশ। কিন্তু হ্যাশটা কি এনক্রিপ্টেড না, যেহেতু প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্টেড, তাহলে পাবলিক কি দ্বারা কি করবে, পিইউ এ দ্বারা কি ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট করার পরেই তো কম্পেয়ার করবে, এবং এই মেসেজ থেকে হ্যাশ ভ্যালু পাওয়ার পরে এই দুইটা কম্পেয়ার করে যদি সমান হয় তাহলে বলবে যে কি এই দুইটা হ্যাশ সমান, তার মানে মেসেজটা অথেন্টিক। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তোমার মেসেজ অথেন্টিকেশন প্লাস ডিজিটাল সিগনেচার, মেসেজ অথেন্টিকেশনের সিকিউর পার্টটা প্লাস ডিজিটাল সিগনেচার, এই দুটো এক করা হয়েছে না এই দুইটা বিয়ের ঘটনায়?
মেসেজ অথেন্টিকেশনের সিকিউরিটিটা শুধুমাত্র এনক্রিপশন ডিক্রিপশন ফাংশন সিমেট্রিক এনক্রিপশন ইউজ করা হয়েছিল না, এই যে যদি এনক্রিপশন রিলেটেড যে সিকিউরিটিটা, ঠিক আছে, এটা বা এটা, ঠিক আছে, এ এবং ডি তে, তো ওইটা যদি এর সাথে অ্যাড করা হয়, তাহলে যে তোমার যদি এই ফিগারের সাথে ডিজিটাল সিগনেচারের সাথে অ্যাড করা হয়, তখন এটা এরকম দাঁড়াবে। বুঝতে পারো কিনা? কোশ্চেন আছে? বোঝা যায়? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। যে একটা মেসেজ তার হ্যাশ ভ্যালু, এই হ্যাশ ভ্যালুকে শুধুমাত্র অ্যালিসে প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করা হচ্ছে, তার সাথে যেটা এনক্রিপ্টেড ভ্যালু পাবে তার সাথে মেসেজ এনক্রিপ্ট কনক্যাট করে আবার এনক্রিপ্ট করা হচ্ছে একটা সিমেট্রিক এনক্রিপশন কি দ্বারা, যেটা যে কিটা অ্যালিসের কাছেও আছে, ববের কাছেও আছে। এটা পাঠানো হলো, যখন ট্রান্সমিশন হলো, তখন এই ভ্যালুটা গেল, এই যে ই অফ কে মেসেজ কনক্যাট কি এনক্রিপশন অফ এই যে প্রাইভেট কি দ্বারা, এই হ্যাঁ এই বিষয় এই ভ্যালুটা গেল। জি স্যার। এই যে ডিক্রিপ্ট করলে কি পাবে, এই ভ্যালুটাই তো পাবে, মেসেজ প্লাস কি এনক্রিপ্টেড হ্যাশ কোড, জি এই স্যার। যে ই অফ পিআরএ এই সেম, এইচএম। এটাকে এটা থেকে ডিক্রিপ্ট করলে তাহলে ভ্যালুটা পাবো, হ্যাশ কোডটা পাবো। ডিক্রিপ্ট করব কি দ্বারা, পিইউ মানে পাবলিক কি দ্বারা, পাবলিক কি অফ অ্যালিস, পিইউ এ মানে পাবলিক কি অফ অ্যালিস, ওইটা দ্বারা ডিক্রিপ্ট করব। তাহলে করার পরে কি পাবো, এইচ অফ এম পাবো। জি স্যার। আর এটারও আউটপুট এইচ অফ এম হবে। এই দুইটা যদি সমান হয়, তখন আমরা বলবো যে মেসেজ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটাই বিষয়টা, ডিজিটাল সিগনেচার মানে অথেন্টিক। জি স্যার। তাহলে ডিজিটাল সিগনেচারের প্রপার্টিটা রক্ষা পাবে। এই বিষয়টা বুঝতে পারছো কি? জি স্যার। এই হলো হ্যাশ ফাংশন। এখন আমরা সিম্পল হ্যাশ ফাংশন করব জাস্ট এক্সঅর অপারেশনের মাধ্যমে। এক্সঅর অপারেশন মনে আছে? জি স্যার। দুইটা বিট সেম হলে আউটপুট কি হবে? 0 হবে। হ্যাঁ, স্যার 0 হবে। তাহলে ব্যাপারটা যদি এমন হয় যে তোমার অনেক, ধরো তোমার 60 n বিটের একটা মেসেজ আছে, মেসেজ ব্লক, ঠিক আছে, এরকম কতগুলো মেসেজ আছে, ধরো এমটা ব্লক আছে, ঠিক আছে, বোঝো নাই? n বিটের ব্লক, দেখো এখানে n ইকুয়াল টু 16, 1 2 এখানে গোনো, এখানে 16 বিট আছে, ধরো এখানে 1 0 1 0 এরকম করে বসাও, এই যে ফিগারটা, বোঝো নাই? হ্যালো, এই যে বক্স গুলো দেখতে পাচ্ছ, এই বক্সে যদি 1 0 1 0 করে বসাও, কয় বিট বসাতে পারবা? 16 বিট স্যার। হ্যাঁ 16টা বিট স্যার। স্যার 16 বিট। হ্যাঁ 16 বিট। তাহলে সেটা n এর ভ্যালু কত? 16 স্যার। n equals to 16। জি স্যার। বুঝতে পারছো? এখন ধরে নিলাম ধর n বিট, ঠিক আছে, জাস্ট এটা একটা एग्जांपल, সেজন্য 16 বিট লেখা আছে। এরকম ধরো অনেক ব্লক আছে, অনেকগুলো ব্লক। এখন এমন যদি ঘটনা ঘটে, তাহলে এবং তার প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা বলি bi, এটা প্রথমটা যদি বলি bi1, ঠিক আছে, তাহলে লাস্টেরটা কি বলবো, bi 16 স্যার। bin বলবো না যদি n বিট হয়? n স্যার, n বিট বলে n। হ্যাঁ,
এই যে লাস্টেরটা, এই যে এখানে এটা, জি স্যার এম হ্যাঁ, এটা যদি বিআই 1 হয় তাহলে ওইটা বলবো বিআই 16 এন, ঠিক আছে, যেহেতু এন বিট। তাহলে এই নিচে যদি নামি, এটা যদি বিআই 1 হয়, ধরো B11 হলো, কথার কথা প্রথমটা, তাহলে B11 আই এর ভ্যালু 1, তাহলে এখানে যদি আমি বলি এমটা ব্লক আছে, তাহলে লাস্টে কি হবে? তাহলে আমি বলতে পারি না যে লাস্টের ভ্যালুটা, লাস্টের টোটালটাই কি হবে, এম তম ব্লক হয়ে যাবে না? তার মানে এটা প্রথমের ক্ষেত্রে হবে কি, প্রথমটা তাহলে কি হবে, B1 এম, বুঝো কিনা? আর এটা হবে তখন B11, জি স্যার বুঝো নাই? আর একটা কি বলবো, যে ম্যাট্রিক্সের এলিমেন্ট বুঝতে পারছো না? যার এমটা কি আছে, এম সংখ্যক এমটা রো আছে, এমটা রো আছে আর এনটা কলাম আছে। জি স্যার বুঝো নাই? কি আছে, কলাম আছে কয়টা, কলাম স্যার এন স্যার এন আর রো আছে কয়টা? এম 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 হ্যাঁ, তাহলে ফার্স্ট এলিমেন্ট যদি B11 হয়, তাহলে ফার্স্ট কলামের ফার্স্ট কলাম, তাহলে কলাম তো চেঞ্জ হবে না, কলাম ফার্স্টে কি রো না, তারপরে জি কলাম স্যার। না, তাহলে আসলে ওয়ানই থাকবে স্যার হ্যাঁ, এটা যদি আমরা চিন্তা করি যে তোমার B11, তাহলে এটা লাস্টেরটা কি হবে, B1M হবে না? এটা ওয়ান এম ঠিক আছে, এরকম বিষয়টা। এখন তাহলে বলা হচ্ছে যে এটা এর যদি আমরা হ্যাশ ভ্যালু তৈরি করতে চাই, আমরা সিম্পল এক্সঅর অপারেশনের মাধ্যমে তৈরি করতে পারি, এই ইকুয়েশনের মাধ্যমে, যেখানে সিআইটা হবে BI1 প্লাস এক্সঅর BI2 এক্সঅর BIM পর্যন্ত। তার মানে বোঝো সিআই মানে কি, এই যে প্রথমটা, ঠিক আছে, যেখানে আই এর ভ্যালু কত, 1 to n, তার মানে কি এখানে C1, এটা হবে C1 আর এটা হবে কত লাস্টেরটা, এম এটা যদি 1 হয় C1, তাহলে লাস্টেরটা কত হবে, একটু দেখে আসো। এই যে সি মানে একটা লাইন ধরে এই সবগুলো এক্সঅর করব, এই লাইন ধরে করে এইখানে বসাবো, সম্ভব না? সম্ভব আর এই পাশাপাশি বিট গুলো কি দুইটা বিটের শুধু এক্সঅর হয়, তার দুইটা বিটের যোগফলের সাথে আবার কি তৃতীয় বিটটা এক্সঅর করা যায় না? এম হ্যালো, সংখ্যক করা যায় স্যার। এম সংখ্যক এক্সর করতে মুনতাসির কথা বলছো না? হ্যালো, জি স্যার বলছি স্যার এম সংখ্যক বিটের এক্সর করা হয়েছে এখানে হ্যাঁ, এম সংখ্যক বিটের, ইয়েস। এই দেখো 1টা চেঞ্জ হয়েছে, 1 2, এই যে এম, আইটা তো ঠিকই আছে, আই মানে এই কলামের তো আই ঠিক থাকবে, ঠিক আছে, মানে এটা C1 কলাম, আর এখানে কি হবে
সিএন না হবে না, লাস্টেরটা সিএন হবে না, জি স্যার। কলাম ধরে এক্সর করা হচ্ছে। আবার এই দ্বিতীয় কলামে তাহলে কি সি টু পাবে না, পাশেরটায় সি টু পাবো না? জি স্যার। জি স্যার। সি টুর এখানে চেঞ্জটা আসবে কি, এখানে যদি সি ওয়ান হয় কথার কথা, তাহলে তোমার এখান থেকে একটু বোঝার চেষ্টা করো, সিম্পল, ভেরি সিম্পল। এটা ধরো যদি প্রথমটা যদি সি ওয়ান হয়, তাহলে এখানে চেঞ্জ আসবে কি, জাস্ট এই যে সি ওয়ান, এখানে আসবে ওয়ান, এখানে এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে। টুর ক্ষেত্রে কি হবে, এখানে টু আসবে, টু আসবে, টু আসবে। বুঝতে পারছো কি? জি স্যার। মানে এক একটা যোগফল এক একটা কলাম নির্দেশ করতেছে। কলামের লাস্ট এলিমেন্টটা কি হবে, সি টু হবে, সি ওয়ান হবে, মানে তোমার যোগ করার পরে, মানে যোগ করা ঠিক না, এক্সর করার পরে, ঠিক আছে? সেজন্য বলা আছে সিআই ইজ দ্য ith বিট অফ দ্য হ্যাশ কোড। যেখানে যেখানে কি তোমার ভ্যালুটা কি 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে? আর এম বলা হচ্ছে কি নাম্বার অফ ব্লক উইথ ইনপুট ইনপুট। তাহলে এমটা নাম্বার অফ ব্লক ইনপুট রিপ্রেজেন্ট করছে না, কতগুলো ব্লক আছে, কয়টা ব্লক আছে, এম ব্লক আছে, সেই ব্লকের সাইজ কত, n বিট, ঠিক আছে? এবং কি বলা হচ্ছে, এটা সিম্পল অপারেশন। তাহলে বিআই যে তাহলে কি বোঝা, ith বিট অফ জেড ব্লক, ঠিক আছে? ith বিট মানে কি, আই মানে যে একতম বিট, দুইতম বিট, এরকম এনতম বিট হতে পারে, তাই না? সেজন্য বলছে ith বিট অফ জেড, জেড ব্লক মানে জেড ভ্যালু তাহলে কি হবে 1 থেকে m পর্যন্ত, 1 থেকে m পর্যন্ত হবে, ঠিক আছে? তাহলে আর এই অপারেশন এটা দ্বারা এক্সর অপারেশন বোঝাচ্ছি, বুঝতে পারো কি না? সিম্পলি এটা বরাবর, এই লাইন বরাবর এক্সর করো, এখানে বসাও, ঠিক আছে? সিম্পলি এই লাইন বরাবর এক্সর করো, এখানে বসাও এই বিষয়টা, C2 C1 C2 এরকম করে। এখানে লাস্টে কত হবে, কি কত হবে বলো তো? লাস্টের এইটা এলিমেন্টটা কত হবে, সি কত? সিএন স্যার 16। হ্যাঁ C16, CN মানে C16, কারণ n এর ভ্যালু আমরা 16 জি স্যার 16 করে নিয়েছি। এখন এটা গেল খুবই সিম্পল ওয়ে, ঠিক আছে, হ্যাশ কোড তৈরি করার জন্য। তাহলে এটা হলো প্রত্যেক হ্যাশ কোডের এর টোটাল ভ্যালুর জন্য। দেখো হ্যাশ কোডের একটা বিট পাওয়া যাবে না, এখানে তুমি যতই এক্সর করো আউটপুট কি 1 বিট হবে না? এটা তো বোঝো নাকি? C1 কি 1 বিট না, C2 1 বিটের হবে না? জি স্যার। এরকম যে হ্যাশ কোডটা তৈরি হবে সেটা কি 16 বিটের বেশি হবে, হবে না? না স্যার বেশি হবে না। এখন এটা ভেরি সিম্পল বলা হচ্ছে। এখন এর সাথে একটু চেঞ্জ করলে আর একটা ওয়ে হতে পারে, তোমার এখানে একটু দুর্বলতা আছে তোমার, সেটা হলো যে আমরা ধরে নিই যে যে কোনো একটা হ্যাশের ইফেক্টিভনেসটা (n) হয়, হ্যাঁ? এখন যে তার মানে এর বিষয়টা হলো যে the probability of that data error by will result in unchanged hash value is (n). তার মানে আমরা সবসময় ধরে নেব যে একই জিনিস পাওয়ার সম্ভাবনা, ওই যে হ্যাশের কথা বলা হয়েছিল সিডো র্যান্ডম কেন বলা হয় আমি সংজ্ঞা দিয়েছিলাম, ঠিক আছে? দুইটা জিনিস একই হওয়ার সম্ভাবনা আসলে হবে কি (2n), ঠিক আছে? তাহলে এটা খুবই কম ভ্যালু হবে না,
কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে দুর্বলতাটা এই অ্যালগরিদমের এটাই যে 128 বিটের ক্ষেত্রে এই ইফেক্টিভনেসটা হবে 2^128 হওয়া উচিত, কিন্তু the function has on this type data has effectiveness of 2^112। তার মানে এই তোমার এই সম্ভাবনাটা বলো তো, এই ভ্যালুটা বড় না এই ভ্যালুটা বড়? আর -112 বড়। স্যার হ্যাঁ, তার মানে কি দুইটা এই সম্ভাবনাটা বেড়ে যাবে, বিটের সংখ্যা বাড়লে এই দুইটা একই হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, দুইটা মানে মেসেজের একই হ্যাশ ভ্যালু হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে? এটা একটা দুর্বলতা স্ট্রেট অ্যালগরিদমের ক্ষেত্রে। এটা স্ট্রেট অপারেশন করা হয়েছে না, কোনো ঝামেলা করা হয় নাই, বুঝো নাই? জি স্যার। আরে আমাদের হ্যাশ ফাংশনের উদ্দেশ্য কি, যে দুইটা তোমার মেসেজের থেকে যাতে একই হ্যাশ ভ্যালু না আসে, ঠিক আছে? এই কথাই তো বারে বারে বলছিলাম আমি, যে র্যান্ডমনেস যে প্রপার্টি গুলো বলছিলাম, যে মেসেজ একটু চেঞ্জ হলে যাতে যে বিষয়টা হলো যে আউটপুটটা কি হয় ইভেন্চুয়ালি র্যান্ডম হয়, অ্যাপারেন্টলি র্যান্ডম যাতে হয়, যে মেসেজের একটু চেঞ্জ আসলে যাতে কি হয় হ্যাশ কোডটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আর এই যে এক হওয়ার সম্ভাবনা আছে না, ওই যে আমি বলছিলাম না, যে তখন এক্সাম্পল দিলাম যে আমরা ধরে নিতে পারি না এক হওয়ার সম্ভাবনা 9.00, কিন্তু এক হওয়ার সম্ভাবনা 0.000001 এরকম কিছু হতে পারে, বলছিলাম না? সেই বিষয়টাই এখানে ওই ভ্যালুটা ডিটারমাইন করছে এরকম, যে দুইটা কোড এক হওয়ার সম্ভাবনা হলো 2^-n, ঠিক আছে? তাহলে বিটের সংখ্যা বাড়লে বলতেছে যে এই সম্ভাবনাটা বেড়ে যায়, কমার থেকে আরো বেড়ে যায়, কিন্তু কারণ আমরা জানি 2^n এর ভ্যালু মাইনাস যত বড় হবে তত এটা আসলে ভ্যালুটা ছোট হবে, সম্ভাবনা কমতে থাকবে। কিন্তু উল্টা কি হয়, 128 বিটের ক্ষেত্রে কি হয় 2^112 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সম্ভাবনাটা বেড়ে যায়। এই দুর্বলতাটা দূর করার জন্য কি করা হয় জাস্ট একটা রোটেশন ইউজ করা হয়। রোটেশন ইউজ করা হয় কি, রোটেট দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য ভ্যালু টু দ্য লেফট বাই 1 বিট দেন XOR দ্য ব্লক ইনটু হ্যাশ ভ্যালু। তার মানে এখানে বিট বসাবে আর একটা একটা করে রোটেট করবে, বুঝো নাই? সেজন্য এই যে একটু ট্যাক্সা করে দেখিয়েছে, করে যখন আফটার 1 বিট XOR উইথ 1 বিট রোটেশন টু দ্য রাইট, ঠিক আছে? রোটেট করা বুঝো? রোটেট করা বোঝো না? না, ব্যাপারটা এরকম, ধরো তোমার 1010 আছে, এটাকে রোটেট করলে এরকম হবে 0101, বুঝো? এই যে লাস্টের বিটটা ফার্স্ট বিট হয়ে গেছে, লাস্টেরটা ফার্স্টে আসবে এইভাবে আর কি। জি হ্যাঁ স্যার। লাস্টেরটা ফার্স্ট, এই যে 1 বিট রোটেট কোন দিকে, এখানে বলছে রোটেট দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য টু দ্য লেফট বাই, এখন এরকম হতে পারে যদি এটা তো রাইটে রোটেট করেছি, ঠিক আছে? আমি যদি লেফটে রোটেট করি কি হবে, এটা তো এক ধরনের রোটেশন, আরেক ধরনের রোটেশন কি হবে প্রথমটারই, সেটা কেমন হতে পারে, লেফট করছে তো তার মানে ওই একই কথা হবে 0101, তাই হবে। তুমি যদি এই ভ্যালুটা আবার ওইদিকে নিয়ে যাও, এই এরকম কোইন্সিডেন্স মার্কার ভ্যালু না হয়ে যদি এরকম হতো, একটা হলো এই 1 বিটটাকে ফার্স্টে নিয়ে যাওয়া, তাহলে হবে কি 1101, আর একটা হলো যে এই ফার্স্টের বিটটা লাস্টে নিয়ে যাওয়া, তাহলে কি হবে 0111। ঠিক আছে? দেখো তো এবার দুটো চেঞ্জ বোঝা যাচ্ছে ভালোভাবে।
দেখো রোটেশন বুঝতে পারো কিনা? স্যার প্রথমটাকে লাস্টে নিয়ে যাওয়া এটা হয়েছে, হলো তাহলে লাস্টেরটাকে ফার্স্টে আনা হয় নাই? এটার ক্ষেত্রে ভুল হলো নাকি? এটা লাস্টেরটা ফার্স্টে নিয়ে গেছি। জি স্যার। এই লাস্টেরটা ফার্স্টে নিয়ে গেছি, স্যার তার মানে এটা রাইট, এটা হলো রাইট রোটেশন, ঠিক আছে? এটা রাইট, জি স্যার। আর এটা হলো এটা লাস্টে নিয়ে গেছেন স্যার, লেফট। এটা লেফট। লেফট এক বিট করে লেফটে সরাও, বুঝো নাই? এই যে এক বিট করে যদি সরাও, জিরোটা এখানে আসবে না, ওয়ানটা এখানে আসবে না, এই ওয়ানটা আর এই লাস্টের এই ওয়ানটা কোথায় চলে যাবে? তাহলে তখন লাস্টে চলে যাবে। বুঝো নাই? লেফটের ক্ষেত্রে স্যার মানে ফার্স্টের ওয়ানটা লাস্টে গেছে, তারপরে এইভাবে না, ক্রমান্বয়ে। 1 1 0 1 1 আমি এটাই দেখাই 0 1 1 কিভাবে তৈরি হয়, লেফট সরাবো আমি, তার মানে এক বিট করে rotate the current value to the left by 1 bit. Zero, এটা রোটেট করলাম এক বিট, এখানে আসলো তোমার মানে লেফট শিফটের মতো বিষয়টা। তারপরে তোমার এই জিরোটা এখানে আসলো, এই ওয়ানটা এখানে আসলো, তারপরে এই লাস্টের ওয়ানটা এখানে আসলো। এখন বলো যে এটা যদি ঠিক রাখতে হয়, এই যে তোমার তো বাম পাশে এটা এক্সট্রা বিট, এই বিটটা আসলে রোটেট করে কোথায় চলে যাবে? এটা চলে যাবে এখানে চলে যাবে। বুঝো না এবার? তারপর বললে ভালো হতো। এটা ধরো এরকম ঘোরাচ্ছ, বাম দিকে দিয়ে ঘোরাচ্ছ, তাহলে কি ঘোরানোর পরে তো মানে বিষয়টা এখন তো ঘোরানো তো দেখানো যাচ্ছে না, তার মানে বাম দিকে চলে আসবে সবগুলো। এক বিট করে লেফট সরাও, ওয়ানটা এখানে আসলো, এই যে সরি ডায়াগোনালি স্যার, বুঝতে পারো নাই? এই যে এভাবে আসতেছে ডায়াগোনালি স্যার, ডায়াগোনালি, ইয়েস, ঠিক আছে। এখন তুমি তো তোমার এই জায়গাটা তো তোমার নাই, এটা তোমার এক্সিস্ট করে না, তখন এইটা কি হবে? ঘুরে গিয়ে এই যে ডানে যায় বসবে, এই যে এখানে যায় বসবে, এই যে এইভাবে যা বসবে। একটু স্যার লেফট করলাম না স্যার? হ্যাঁ লেফটে, এই যে এটা করলাম, এটাই করেছে, এটা বাদ দাও, ভেজাল করার দরকার নেই, ঠিক আছে। তোমার এই কাজটাই করেছে কোথায়? এই যে এই অ্যালগরিদম যে করে রোটেট দ্য কারেন্ট ভ্যালু টু দ্য লেফট বাই 1 বিট, তারপরে এক্সর করতে হবে, এক্সর দ্য ব্লক ইনটু হ্যাশ ভ্যালু, ঠিক আছে। মানে এক বিট করে রোটেট করার পরে তারপরে হ্যাশ করতে বলছে,
প্রত্যেক ব্লককে। বুঝো নাই? প্রথমে ইনিশিয়ালি বলছে সেট দ্য এন বিট হ্যাশ ভ্যালু টু 0, তার মানে কি এখানে সবগুলো 0 হবে, ঠিক আছে, আউটপুটটা, ঠিক আছে। প্রসেস ইজ সাকসেসিভ এন বিট ব্লক ডাটা অ্যাজ ক্লোজ, কিভাবে রোটেট দ্য কারেন্ট ভ্যালু টু দ্য লেফট বাই 1 বিট, মানে এই যে প্রত্যেকটা বিট গুলোকে 1 বিট করে রোটেট করতে বলছে, ঠিক আছে। রোটেট করার পরে যেটা হবে তারপরে সে হ্যাশ করতে বলছে, এটাই, আর কিছুই না। এটা খুব সিম্পল সেন্স, এমন যে আহামরি কোনো চেঞ্জ তা না। শুনতে পাচ্ছ? জি স্যার। আমি একটু বলি স্যার। হ্যাঁ বলো। স্যার ফার্স্টে 1011 ছিল, এগুলো স্যার একটু ডায়াগোনালি স্যার লেফট সাইডে সরে গেছে। তারপর স্যার যেহেতু আমাদের ফার্স্টের কলামটা স্যার খালি, এই জন্য স্যার 1টা স্যার রুটেড হয়ে আমার সবার লাস্টে চলে আসছে ডান দিকে, না স্যার এরকম না একটা? ডায়াগোনালি শিফট হওয়ার পরে তুমি ধরো চিন্তা করো যে এটা একটা বৃত্তের, ঠিক আছে, তুমি একটা বৃত্তের মধ্যে, বৃত্ত ঠিক না, একটা রিল চিন্তা করো, একটা রিল, গোল রিল, রিলের মধ্যে 4টা ভ্যালু আছে, ঠিক আছে। রিং, রিং এর মধ্যে 4টা ভ্যালু আছে 1 0 1 1। তো তোমার যে 4টা ভ্যালু দেখা যাচ্ছে, তুমি যদি একটু ঘুরাই দাও তাহলে কি বামে, মানে 1 বিট ঘুরাই দাও তাহলে কি বামের ভ্যালুটা ডানে চলে যাবে না? আচ্ছা, আমার ফার্স্টের ভ্যালুটা লাস্টে চলে যাবে, বাকি বাকিগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওই ঘটনাটাই ঘটে। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি বুঝতে পারছি। আর সবাই মনীষা, শান্তা, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার এটা। তামান্না? জি স্যার, বুঝতে পারছি। আর এটা যদি রাইটই হতো তাহলে কি ঘটনা ঘটতো, এখানে আউটপুটটা কি আসতো? রাইট কি হলে 1011 এর ক্ষেত্রে যদি রাইটে ঘটতো তাহলে কি হতো? 1101 স্যার। বলো। আনসারটা স্যার কি 1101 হবে? হ্যাঁ 11, এই 1টা সামনে চলে আসবে, লাস্টের 1টা, তার মানে কি 1101 একটা 1 বেড়ে গেল, তারপরে 0 আসলো, জি তারপরে স্যার, আসবে। কি তারপর আসবে? 1। 1 আসবে। এই যে এই 1টা গিয়ে সামনে যায় বসবে, জি স্যার। ঠিক আছে। এই 1টা কোথায় আসলো? মূলত এই জায়গায় চলে আসলো, ঠিক আছে। একটু কল্পনা শক্তি বাড়াইতে হবে যদি বুঝতে চাও। এখন তো আমাদের রিল তৈরি করা সম্ভব না যে রিলটা ঘুরাই দেখাবো তোমাদের, তা সম্ভব, সময় লাগবে, কি বলবো। ঠিক আছে, এমন একটা কোর্স বুঝছো, আগে প্রিভিয়াস নলেজ সব কাজে লাগবে। তোমরা শিফটিং পড়েছো, তোমরা তো ভুলে গেছো। জি স্যার, পড়েছি স্যার এটা। তাহলে জি স্যার, এটা পড়া হয়েছে। রোটেশন শিফটিং যদি আমার বোঝাইতে হয়, লেফট শিফট রাইট শিফট, এগুলো তো দুঃখজনক। তোমরা তো খালি পাস করার জন্য পড়ো, এটাই সমস্যা। যাই হোক,
এখন লাস্ট একটা টপিকস পড়াবো তোমাদের, মানে আজকে ক্লাস হলে আর একটা ক্লাস নিব আমি, সানডেতে তোমাদের ক্লাস নেবো, শেষ ক্লাস, ঠিক আছে? সেজন্য একটু সময় নিচ্ছি। এটাই লাস্ট টপিকস, রিকোয়ারমেন্টস ফর এ ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। তাহলে একটা ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনে কি কি রিকোয়ারমেন্টস থাকা উচিত, সেটা হলো যে এটা তোমাদের ওই স্টাইলিংস এর বই আছে, টেবিল নাম্বার 11.1। সেটা কেমন? প্রথমে বলা হচ্ছে ভ্যারিয়েবল ইনপুট সাইজ হওয়া উচিত। এটার কারণ কি, যাতে কি হয়, h can be applied to a block of data of any size, যাতে হ্যাশ ফাংশনটা যে কোনো ডেটার ক্ষেত্রে ইউজ করা যায়। আমি তো সংজ্ঞার ক্ষেত্রেও বলেছি যে যে কোনো ইনপুটের জন্য কি হবে, ফিক্সড আউটপুট হবে না? এই যে ভেরিয়েবল লেন্থ, ফিক্সড সাইজ, আউটপুট, হ্যাশ ভ্যালু। তাহলে কি যে রিকোয়ারমেন্টটা, এটা একটা রিকোয়ারমেন্ট না হ্যাশ ফাংশনের? জি স্যার। বুঝতে পারছো? তাহলে আর একটা রিকোয়ারমেন্ট হবে এটা, ফিক্সড সাইজ হ্যাশ ভ্যালু। দেখো জি স্যার। মানে আমরা যা পড়ে আসছি এগুলো একটু জাস্ট বোঝার চেষ্টা করো। তাহলে আরেকটা রিকোয়ারমেন্ট বলা হচ্ছে কি ফিক্সড আউটপুট সাইজ। তাহলে কি বোঝানোর দরকার স্যার? হ্যাশ ফাংশন করবে ফিক্সড লেন্থ আউটপুট, ঠিক আছে? দুইটা রিকোয়ারমেন্ট সংজ্ঞার মধ্যেই আছে। এখন ওই যে কিছু প্রপার্টি ছিল না যে এটা থাকা উচিত, এটা থাকলে হ্যাশ ফাংশন হয়, এগুলো এই রিলেটেড কিছু বিষয় আছে এই যে বাকি পাঁচটা রিকোয়ারমেন্ট। ফার্স্ট বলা আছে ইফিসিয়েন্সির ক্ষেত্রে কি হবে, যে h of x মানে কি, হ্যাশ ফাংশনের অ্যালগরিদমের ইনপুট হিসেবে কি ইউজ করা হয়েছে, x। হ্যাঁ, এর আউটপুট ধরো y হলো, কথার কথা, ঠিক আছে? h of x is relatively easy to compute for a given x, ঠিক আছে? মানে বলা হচ্ছে যে হ্যাশ ফাংশনের যে আউটপুট হ্যাশ ভ্যালুটা কম্পিউট করা রিলেটিভলি কি হবে, ইজি হবে, ঠিক আছে? তাতে কি সুবিধা, মেকিং বোথ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যাল। মানে এমন কোনো কঠিন অ্যালগরিদম ইউজ করা যাবে না যাতে হ্যাশ ভ্যালু বের করতেই দেখা যাচ্ছে অনেক সময় লাগছে, অনেক কঠিন অ্যালগরিদম, হয়তো স্পেশাল কোনো হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস আছে, এমন কিছু করা যাবে না, ঠিক আছে? তার মানে সোজা কথা অ্যালগরিদমটা ইজি হবে, এরকম তুলনামূলক কম্পারেটিভলি ইজি হবে, ঠিক আছে? যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায়। তারপরে বলা হচ্ছে প্রি ইমেজ রেসিস্ট্যান্ট। এখন এই প্রি ইমেজ, এই কথাটা বোঝো কিনা তোমরা? ফাংশন পড়েছো, ইমেজ পড়ো নাই? ফাংশনের ইমেজ বোঝো? ইমেজ, প্রি ইমেজ। ইমেজটা বুঝি স্যার, প্রি ইমেজটা বুঝি না হ্যাঁ স্যার। ইমেজ প্রতিচ্ছবি স্যার, মানে একটা যদি এ বি সি আর 1 2 3 থাকে, এর ইমেজ স্যার 1 এরকম। হ্যাঁ হ্যাঁ, এর যে এ টেন্স টু 1 যদি হয়, বি টেন্স টু যদি ধরো 2 হয়, আর সি টেন্স টু হয়, এই 1 2 3 টা হলো বলা হচ্ছে ইমেজ, আর ওই এবিসি কে বলা হচ্ছে প্রি ইমেজ। এই দেখো, এই যে এই ফিগারটাকে বুঝতে পারো কিনা? আর ফার্স্ট ইয়ারে চলে যাই। স্মল এর ইমেজ স্যার বি, ক্যাপিটাল এর। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে ফাংশন অফ a ইকুয়াল টু b, মনে পড়ছে? মনে পড়ছে? জি স্যার। এখন ডিসক্রিট মেথড পড়েছো, ইভেন লিনিয়ার অ্যালজেব্রা পড়ার কথা। লিনিয়ার অ্যালজেব্রা ফাংশন পড়েছো কোথায়, আর কোথায় আর পড়েছো? ম্যাথে। ম্যাথের কোর্সটা, ম্যাথ তো বুঝেছি, কোর্সের নাম ছিল কি?
ডেফ ক্লাসে করছিলাম না ফাংশন ডিফারেন্সিয়েশন এন্ড ক্যালকুলাস। সম্ভবত স্যার ক্যালকুলাসে পড়ছিলাম জি স্যার, একদম শুরুতে ফাংশনের ফার্স্ট সেমিস্টারে আনুমানের স্যার। ছিল। জি স্যার। আর যাই হোক, তাহলে বুঝতে পারছো ইমেজ আর প্রি ইমেজ কি কোনটা? জি স্যার বুঝতে পারছি স্যার। ফাংশন, তাহলে ইনপুটটাই আসলে প্রি ইমেজ, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে প্রি ইমেজ রেসিস্ট্যান্ট, এটা ওয়ান ওয়ে প্রপার্টি। আমি বলেছি কিন্তু হ্যাশ ফাংশন ওয়ান ওয়ে ফাংশন কেন বলি? ফর এনি গিভেন হ্যাশ ভ্যালু এইচ ইট ইজ কম্পিটিশনালি ইনফিজিবল টু ফাইন্ড ওয়াই এইচ অফ y equal to h। বুঝো নাই? তার মানে ডিক্রিপশন করার যে বিষয়টা এমনি নরমাল অ্যালগরিদমে মানে হ্যালো, হ্যালো মাত্র স্যারের নেটও চলে গেছে। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে। মিউট করা। আবার চলে জি স্যার জি শোনা স্যার। যাচ্ছে। স্যার মাত্র ডিসকানেক্ট হয়ে গেছিল আপনার। আমি বলছি যে কোনো হ্যাশ ভ্যালু থেকে বুঝতে পারবে না যে এটা কোন মেসেজকে হ্যাঁ স্যার করা হয়েছে। এটাই বলা আছে প্রি ইমেজ রেসিস্ট্যান্ট। তার মানে তুমি বি থেকে বলতে পারবে না এটা এ কোনটা, বি এ থেকে বি পাওয়া গেছে। স্যার আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না। তিনটা চলে গেছে স্যার। ও আচ্ছা, টোটালটা ডিসকানেক্ট হয়েছিল না? জি স্যার। এ দেখো এবার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। আমি তার মানে কি বলতে পারবো না যে বিটা ধরো হ্যাশ ভ্যালুটা, ঠিক আছে? এই হ্যাশ ভ্যালু থেকে বলতে পারবো না যে এটা এ থেকে আসছে। ফাংশনের রেসপেক্টে যদি বলি যে এ ইনপুটের রেসপেক্টে বিটা পাওয়া গেছে, এটা বলতে পারবো না আমি। তার মানে কি প্রি ইমেজটা ডিটারমাইন করতে পারবো না। জি স্যার। বুঝতে পারছো কি? এটাই বলা হচ্ছে যে কোন একটা ফাংশন যদি এইচ হয়, এইচ অফ ওয়াই ইকুয়াল টু এইচ হয়, এইচ দেখে বলতে পারবো না যে এটা ওয়াই থেকে পাওয়া গেছে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার। সেজন্য বলছে ফর এনি গিভেন হ্যাশ ভ্যালু এইচ ইট ইজ কম্পিটিশনালি ইনফিজিবল টু ফাইন্ড ওয়াই। জি স্যার। জাস্ট ম্যাথমেটিক্স, ফাংশনাল ম্যাথমেটিক্স এই। ঠিক আছে? এই বুঝছো সবাই? জি স্যার। রুবায়া কি বুঝো কিছু? কথাবার্তা তো বলো না। মিম আর আমার হেডফোনে শব্দ হয় কিনা এজন্য আমি সাউন্ড অফ করে রাখি। না, শব্দ আমরা তো ভালোই পাচ্ছি। না স্যার, বুঝতে পারছি। বিধান কি বুঝতে পারছো? জি স্যার। সেকেন্ডলি বলা হচ্ছে কি সেকেন্ড প্রি ইমেজ রেসিস্ট্যান্ট। এটা বলা হচ্ছে কেমন? ফর এনি গিভেন ব্লক x it is computationally infeasible to find y not equal to x with h of y and h of x, মানে এই দুটো সমান। তার মানে বিষয়টা এরকম যে এমন যদি পাও দুইটা হ্যাশ ভ্যালু যদি সমান হয়ে যায়, ঠিক আছে,
যে এইচ অফ এক্স এবং এইচ অফ ওয়াই যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই এক্স আর ওয়াই সমান হতে হবে। এমন কিছু পাবা না যে ওয়াই এবং এক্স অসমান কিন্তু তার হ্যাশ ভ্যালু সমান। বুঝতে পারো কিনা? জি স্যার। তার মানে কোনো ক্ষেত্রে যদি ঘটে যায় এমন বলা হচ্ছে, যেহেতু এটা র্যান্ডম ফাংশন, ঠিক আছে, হ্যাশ ফাংশন, যে দুইটা যদি হ্যাশ ভ্যালু সমান হয়ে যায় তাহলে দুইটার মেসেজ দুটাও সমান। এমন পাবো না যে মেসেজ দুটো অসমান, সেক্ষেত্রে হ্যাশ ভ্যালু সমান। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এর সংজ্ঞার মধ্যে আছে না এই বিষয়গুলো? জি স্যার। তারপরে বলা হচ্ছে কলিশন রেসিস্ট্যান্ট। কেমন? এটা আর এটা কাছাকাছি। ইট ইজ কম্পিটিশনের ইনফিজিবল, মানে ইনফিজিবল মানে পসিবল না, সোজা কথা। ইনফিজিবল টু ফাইন্ড এনি পেয়ার এক্স ওয়াই সাচ দ্যাট এইচ অফ এক্স এইচ অফ ওয়াই সমান। মানে এমন কোন দুইটা নাম মেসেজ আলাদা আলাদা পাওয়া যাবে না যেটার ক্ষেত্রে হ্যাশ ভ্যালু দুইটা সমান হবে। ঠিক আছে, এটা কলিশন রেসিস্ট্যান্ট, এটা বলছে স্ট্রং কলিশন রেসিস্ট্যান্ট, আর এটা উইক কলিশন। বিষয়টা হলো যে আগে যদি হ্যাশ ফাংশন দুইটার ভ্যালু সমান হয়ে যায়, হ্যাশ ভ্যালু দুইটা হ্যাশ, তাহলে অবশ্যই তারা কি মেসেজ দুইটা সমান হবে। আর এটা বলছে তুমি এমন কোনো মেসেজ খুঁজে পাবা না দুইটা মেসেজ আলাদা আলাদা যাদের ক্ষেত্রে কি দুইটার হ্যাশ ভ্যালুই সেই দুইটার হ্যাশ ভ্যালু সমান। দেখো বোঝো কিনা? জি স্যার। কিন্তু কাছাকাছি কথা, একটু ঘুরায় বলছে জাস্ট। তার মানে এমন কোন পেয়ার খুঁজে পাবা না মেসেজ, ধরো তুমি এখানে এক্স ওয়াই আছে, ধরো m1 m2, ঠিক আছে, যে এইচ অফ m1 আর এইচ অফ m2 সমান। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। লাস্ট প্রপার্টি বলা হচ্ছে সিডো র্যান্ডমনেস। আউটপুট অফ এইচ মানে হ্যাশ ফাংশন, ঠিক আছে, মিটস স্ট্যান্ডার্ড টেস্ট ফর সিডো র্যান্ডমনেস। তার মানে ওই যে সিডো র্যান্ডমনেস এর কথা বলা হয়েছিল না, জি যে স্যার, কোনো হ্যাশ আগে বলা ফাংশন হয়েছে। যে সিডো র্যান্ডমনেস এর যে স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা মানে আমরা ধরে নেব যে 99.99 মানে 99.999 যত বাড়ানো যায় এত শতাংশ ক্ষেত্রে র্যান্ডম নাম্বারই জেনারেট করবে। মানে যে আউটপুট পাবো সবসময় আলাদা আলাদা আসবে, মেসেজ চেঞ্জ হলে আউটপুটটা আলাদাই হবে। সেটাই সিডো র্যান্ডমনেস এর এরকম একটা প্রপার্টিস আছে। সেই যে সিডো র্যান্ডমনেস এর যে প্রপার্টিসটা অবশ্যই হ্যাশ ফাংশন মিট করবে। দেখো তো এই সবগুলো বিষয় আমি যতক্ষণ পড়িয়েছি তার এগুলোর মধ্যে ছিল না। এই দুটো তো সরাসরি সংজ্ঞার মধ্যে ছিল। ইফিসিয়েন্সি স্বাভাবিকভাবে এটা বলা হচ্ছে যে রিলেটিভলি ইজি হবে, হ্যাঁ, যে কোনো হ্যাশ ফাংশনের কম্পিউট করে হ্যাশ ভ্যালুটা কম্পিউট করা ইজি হবে, যাতে এমন কোনো হার্ডওয়্যার সফটওয়্যার না লাগে যেটা প্র্যাকটিক্যাল না, এমন কিছু যাতে না ঘটে। প্রি ইমেজ রেসিস্ট্যান্ট, যাতে কি হয় কোনো হ্যাশ ভ্যালু দেখে বলে না দিতে পারি যাতে যে এটা অমুক মেসেজকে হ্যাশ করা হয়েছে, এমন হ্যাশ ফাংশন যাতে না হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে যে তুমি এমন কোনো যদি তোমার ইনকেস যদি হ্যাশ দুইটা ইনপুটের হ্যাশ ভ্যালু যদি সমান হয়ে যায়, এইচ অফ ওয়াই এবং এইচ অফ এক্স সমান হয়, তাহলে এমন কিছু খুঁজে পাবা না যেখানে ওয়াই আর এক্স অসমান, এটা অবশ্যই সমান হবে। মানে এই দুইটা সমান হলে এই দুইটাও সমান হবে। জি স্যার। পঞ্চমত 1 2 3 4 5 6 নম্বরে বলছে কি যে যদি এমন কোন পেয়ার খুঁজে পাবা না এক্স ওয়াই যাতে যে দুইটার কি হ্যাশ ভ্যালু সমান। যেহেতু সিডো র্যান্ডমনেস ট্রু এর সংজ্ঞার ক্ষেত্রে, সেজন্য এটা তোমার অবশ্যই এই দুইটা ঘটনা তো ঘটবে না। তারপর সিডো র্যান্ডমনেস এর যে জেনারেল স্ট্যান্ডার্ড সেটা কি করে মিট করে হ্যাশ ফাংশন যে এইচ, এটা মিট করতে হবে। The output of ACE meets the standard test for pseudo randomness. Clear? জি স্যার। এই মোটামুটি শেষ আজকের লেকচার। নেক্সট ডেতে
আমাকে আজ পর্যন্ত যা পড়ানো হলে টপিকসের লিস্টটা দিবা, আমি যেটুক পড়ানো বাদ আছে তোমাদের সিলেবাসে অল্প একটু মনে হয় বাদ আছে, নেক্সট স্যার আমি ক্লাসে আপনাকে রবিবার। মেসেঞ্জারে পাঠিয়ে দিছি। হ্যাঁ, তুমি দুইটা ইমেজ দিয়েছো, যদি ওইগুলো সব ঠিক থেকে থাকে তাহলে তার সাথে এডে অ্যাড করলেই হবে হয়তোবা। জি আবু স্যার। বকর কোথায় গেছে? আবু বকর তো ক্লাস ক্যাপ্টেনের যোগ্য না মনে হচ্ছে। স্যার আবু বকরের আম্মু অসুস্থ, ও ওর সেটা আম্মুকে তো নিয়ে বলবে, ঢাকা দৌড়াদৌড়ি করতেছে, তো এই জন্য স্যার অ্যাটেন্ড করতে পারতেছে না। সেটা তো বলতে পারে, এটা তো মানুষের সমস্যা থাকতেই পারে, কিছুই বলে না, বলে যে আমি স্যার জানাচ্ছি as soon as possible। স্যার হ্যাঁ বলো। আপনার স্যার এই ডগগুলো স্যার অনেক সুন্দর করে সাজানো স্যার, বইয়ের থেকে সুন্দর স্যার। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে সাজাও, তাহলে তোমরা ভালো পড়াশোনা করতে পারো। তোমরা পড়াশোনা করো না তো, আমি দিতাম। স্যার এগুলো দিলে আমি চাই তোমরা একটু কষ্ট করে পড়ো। দিলে ভালো হতো স্যার। দিলে তো ভালো হইতো অবশ্যই, কিন্তু তোমরা সেটা রাখো নাই, সেই কথা পড়োই না তোমরা। আমি তো সেজন্য বলেই দিচ্ছি, স্টাইলিংস এর বইয়ে আছে এটা। স্টাইলিংস এর বই স্যার খুলছিলাম স্যার, মানে আপনারটা দেখলাম স্যার আরেকটু মানে মডিফাই করা স্যার। স্টাইলিংস এর বইয়ে নাই নাকি? স্টাইলিংস এর বই আছে স্যার, কিন্তু আপনার বইয়ের শুরুর দিকে স্যার কিছুটা একটু ডিফারেন্স, সুন্দর করে আপনারটা মানে সুন্দর করে সাজানো আর কি বইতে। তোমাদের কাজ কি নোট করা না? জি স্যার। তোমরা যে কিছু শিখবা, কিভাবে শিখবা? তোমরা ওই যে প্রাইভেট পড়ে আসছে তো, মনে করো যে বিশ্ববিদ্যালয়টা ওরকমই, স্যাররা প্রাইভেট পড়ার মতো নোট দিয়ে দিবে আর আমরা পড়ে নিব। তুমি তো বলতেছো লেকচারটা চাচ্ছ, আর আমরা চাওয়ারও সাহস পাইনি। আমি কেন দেব না? যেটা দেব এমন কিছু দেব যেগুলো নাই, অ্যাভেলেবল না। আমি চাই তোমরা বই দেখে পড়ো। এই দেখো, নাই বলে, এই যে অ্যাপ্লিকেশন অফ ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন, মেসেজ অথেন্টিকেশন, এই যে ফিগার পড়েই নেই তো তোমাদের, এই যে চারটা পড়ালাম, ঠিক আছে? তারপরে তোমার এই যে আরো দুইটা ফিগার পড়ালাম, এই যে স্যার ফিগারগুলি আছে স্যার। হ্যাঁ, সবকিছুই আছে। এই যে টু সিম্পল হ্যাশ ফাংশন, এই যে তার ফিগার। তুমি যখন, আমি যেভাবে বুঝিয়েছি, তুমি যখন এটার থেকে বুঝতে যাবে তখনই তুমি বুঝবে। আমি তো পড়াইছি, একবার শুনেছো, আর যখন তুমি এটা থেকে পড়তে যাবে, বুঝতে যাবে, তখন তুমি প্রকৃতভাবে শিখবে। ঠিক আছে? এই স্ট্র্যাটেজিতে আমি পড়াশোনা করে আসছি, সেই জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি, আর নিজের কথা বলতে হয় না। ঠিক আছে? তোমরা তো বুঝোই না স্ট্র্যাটেজি কি, তোমরা নোট মুখস্থ করে এই গেলাম, পরীক্ষা হলে পরীক্ষা লিখলেই শেষ হয়ে গেল, তারপর ব্যাংকে ঢুকে গেলাম, লাইফ শেষ, সরকারি চাকরি নিশ্চিন্ত। তারপরে এই যে রিকোয়ারমেন্টস, এই যে এটা, এই যে এই টেবিলটা পড়ানো হয়েছে। নেক্সট যে টপিকসটা পড়াবো আমি দিয়ে দিব, নেক্সট টপিকসটা ওটা বইতে নাই। তোমাদের অনেকে ক্লাস করছে না, সবার কি টাকা সমস্যা? আমার তো মনে হয় না। তোমাদের একটা টপিকস নিয়ে যে একটা পোস্ট দেয়া, যে না স্যার এটা বুঝাইছিলেন, এটা তো হচ্ছে না, বা বুঝছি না, বা এই প্রোগ্রামিংটা হচ্ছে না, ওই আমি এই ধরনের কোনো দেখছি না তোমাদের। তোমাদের মোটিভেশনের যথেষ্ট অভাব আছে। কম্পিউটার সায়েন্স কেন পড়ছো এটাই বুঝো না তুমি।
তোমরা কি বুঝতে পারো যে তোমরা আফটার বিএসসি তোমরা ইউএস আমেরিকা যাইতে পারো, তোমাদের সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে ডিগ্রির মধ্যে? জি স্যার জানি। হ্যাঁ, জি স্যার। বুঝতে পারো না? তোমরা বুঝতে পারো কি একটা সরকারি চাকরি করতে পারো, এটাই বুঝো তোমরা। তো ওটা লাইফ নিশ্চিত, ঠিক আছে? একটা প্রাইমারি স্কুলের টিচার হলেও তোমরা নিবা, সেটাই। আরে তোমার প্রাইমারি স্কুলের টিচার যে তোমার যে কলিগটা হবে, সে দেখবা যে কোনো রকমে বেশিরভাগ কলিগই কোনো রকমে বিএ পাস করছে, 3 বার 4 বার ফেল করে, কোনো রকম আইএ পাস করছে, অথবা যেরকম দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট পাস করা তো বহুত স্টুডেন্ট, এখন তো হয়তো সরকার বাদ দিয়ে দিচ্ছে, মেয়ে টিচার হচ্ছে। তারপরে তোমার তুমি বিসিএস দিবা, বিসিএস ও দেখবা যে 50% ভালো, 40% ভালো লোক, আর 40% দেখবা যে রাবিশ, তাদের মেধা। তারা কোন সাবজেক্টে পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ছে, ঠিক আছে? আমি সবাইকে ছোট করে দেখছি না, ঠিক আছে? স্যার এটাই বাস্তবতা। হ্যাঁ, বিসিএস এর বেশিরভাগ তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই যায়। হ্যাঁ, তাহলে 80% ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই যায়। বিসিএস এ দেখো গা ভরি ভরি আনন্দ মোহন কলেজের থেকে ভরি ভরি স্টুডেন্ট বিসিএস পাস করে চাকরি করছে। জি স্যার। জি স্যার তাহলে এটাই তার তোমাদের সাথে পার্থক্য হলো কি? তো ভার্সিটি ভর্তি ছিল না, কষ্ট করার দরকার কি তোমার? তুমি যদি ওই আনন্দ মোহন কলেজে একটা সাবজেক্টে, নরমাল একটা সাবজেক্টে পড়ে প্রথম থেকে বিসিএস এর গাইড নিয়ে পড়াশোনা শুরু করো, তো তুমি বিসিএস দাও। তুমি কেন কম্পিউটার সায়েন্সে এত কঠিন কঠিন নলেজ তোমার গ্যাদার করার দরকার? মাথা নষ্ট করার। আর আমাদের তো গাইড দেওয়ার কেউ ছিল না, আমাদের কেউ বলারও ছিল না যে তুষার তুমি জাপানে যা পিএইচডি করে আসো, ঠিক আছে? ইভেন কেউ আমার রেফারেন্সও দেয় না, আমার কোনো প্রফেসর যে তুষার অমুক প্রফেসরের কাছে যাও, তুমি আমি পিএইচডি করে আসছি, তুমি যাও পিএইচডি করে আসো। তোমরা চিন্তাই করতে পারো না, এই চিন্তাগুলো তোমাদের মাথার মধ্যে কাজ করে না। লাইফটা আমাদের দেশে যেমন, দেশের বাইরে গেলে তুমি দেশের বাইরে থেকে দেশে আসো, তোমার চিন্তা ভাবনায় চেঞ্জ হয়ে যাবে। না মানে স্যার সবাই গভর্নমেন্ট জবটা বেশি সিকিউর মনে করে, এর জন্য আর কি ওইটার দিকে ঝোঁকটা বেশি থাকে। বুঝলাম। তার মানে কি তাহলে কি যারা ওই যে গুগলে জব করছে যেসব ছেলেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তারা কি ভুল ডিসিশন নিছে তোমার কাছে মনে হয়? না স্যার এটা স্যার বুঝতে পারে না অনেকেই যে স্যার ওরা গভর্নমেন্ট জবটাই যে সব না, এটা বুঝতে পারে না। তারপর ফার্স্ট ইয়ার থেকে যেভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারপরে যেভাবে প্রিপারেশন নেয়, দেখা যায় স্যার আমাদের ভিতরে অনেকের হচ্ছে সেই মোটিভেশনটা নাই। তুমি মানে কি মনে ওইভাবে করো, তোমরা কি মনে করো যে তোমাদের মেধা তাদের থেকে বেশি বা কম? না স্যার, অনেক কম। না স্যার, তাদের অবস্থা অনেক তোমরা কম। কম্পিটিটিভ এক্সাম ইউজ করে তোমরা আসছো, আর তারা তো সরাসরি টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, নামে মাত্র একটা এক্সাম দিতে হবে। তাহলে এইটুকু বোঝো না যে তোমার মেধার মূল্যায়নটা তুমি ঠিক মতো করছো না? বাইরে যায় তুমি বাইরে, আমি কি তোমাকে বলছি টাকা দিয়ে পড়তে যাও? বাইরে স্কলারশিপ নিয়ে যাও, ঠিক আছে? জি স্যার। বাইরে থেকে যখন এমএস করে আসবে বা পিএইচডি করে আসবে, তখন তোমার তো তুমি তখন গ্লোবাল হয়ে যাবে, তুমি জব পাবা সব জায়গায়। জি স্যার। ঠিক আছে? তোমরা কেউ মাস্টার্স করো না, মাস্টার্স করার মাথা ব্যথাই নাই তোমাদের। সব বিএসসি পরে তোমরা যে বিসিএস দিতে পারবা আর সরকারি চাকরি অ্যাপ্লাই করতে পারবা, কেউ মাস্টার্স বাসা অনেকে স্যার এমবিএ করে ফেলে, যে এমবিএ করলে হচ্ছে জি স্যার অনেকে এমবিএ করে যে হচ্ছে কোম্পানিতে ভালো পজিশনে থাকবে। ব্যাপারটা এরকম কি তোমাদের 40 জনের মধ্যে 40 জনের ফাইনান্সিয়াল প্রবলেম আছে? আমার তো মনে হয় না। না স্যার। ঠিক আছে, হয়তো 20 জনে থাকতে পারে, 25 জনে থাকতে পারে, আর বাকি 15 জন তো একটা কিছু করে দেখানো উচিত না ক্যাম্পাসে, তাহলে ভাবমূর্তি বা আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তি মানে হবে, ভালো হবে। সামান্য যে ছেলেটা মাস্টার্স করছে এখন, ওই যে মালয়েশিয়া যে, আরে ওই নাম কি ভুলে গেলাম। হ্যাঁ, রনি ভাই সম্ভবত। রনি না, ওর নাম অন্য কবির মনে হয়, কবির স্যার সম্ভবত রিয়েল ভাই। হ্যাঁ, রিয়েল ভাই। হ্যাঁ রিয়েল মিডল ক্লাস স্টুডেন্ট ছিল, মানে মিড লেভেল স্টুডেন্ট ছিল, মানে মোটামুটি।
কিন্তু সে এখন কনফারেন্স প্রেজেন্ট করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। তারপরে জি তোমার স্যার। ক্লাসে তোমার আমার আন্ডারে প্রজেক্ট করেছে তোমার রহমতুল কি বললে আমানুল্লাহ, ঠিক আছে? আমানুল্লাহ জি স্যার। পিএসসি যখন হ্যাঁ হ্যাঁ চিনি। মালয়েশিয়া স্যার দুজন আছে। ঠিক আছে, আমি যখন আসি ক্যাম্পাসে 2010-এ, ও তখন থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার কেবল উঠলো। ও যখন জানতে পারছে যে তুষার স্যার পিএসপি করে মানে প্রোগ্রামার ছিল, ঠিক আছে,